আচ্ছা আমরা শুরু করি একটা একটা করে প্রোফাইলগুলো দেখা। আমি স্ক্রিনটা শেয়ার করে দিই যাতে করে আমরা সবাই মিলে দেখতে পারি একসাথে। আচ্ছা হাসিব ভাই দিয়েছেন, শামীম ভাই দিয়েছেন আর মেহেদি ভাই দিয়েছেন। বাকি একটু দিয়ে দিই আমরা, যারা বাকিরা যারা আছে একটু দিয়ে দিই যাতে করে আমরা যাতে দেখতে পারি বিষয়টা। সিরাজ ভাই দিয়েছেন সবার আগে, আমি তারটা নিয়ে নিচ্ছি। সিরাজ ভাইটা একটু নিয়ে নেই। আচ্ছা ওকে, সিরাজ ভাই দিয়েছেন ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, অন পেজ এসইও আর নেক্সট রিলেটেড কিওয়ার্ড রিসার্চ। ওকে ঠিক আছে। আচ্ছা I will do manual video submission on top 100 websites. ওকে সো এটা হচ্ছে আপনার ছবি। সিরাজ ভাই কোনো প্রুফ অ্যাড করেন নেই আপনি এখানে। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ভিডিও সাবমিশন ওয়েবসাইটস বা ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক, কিছু এক্সেলের শিট পাবেন সেখানে, ঠিক আছে? যে কিছু এক্সেলের শিটের মতো তারা কিছু ডাটা এন্ট্রি করছে, লাইক কোথায় কোথায় গিয়ে ব্যাকলিং করছে এটা এন্ট্রি করছে। তো আপনি ওরকম একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট এখানে একটু অ্যাড করে দিবেন যে আপনি এর আগেও কাজটা করেছেন, এটা এটা একটা প্রুফ। সো ওইটা একটু অ্যাড করে নেবেন। আর আপনার ছবিটা খুব সুন্দর হয়েছে, ছবিটা বেশ ভালো করে দেখা যাচ্ছে জিনিসটা। বাট ছবিটা অ্যাকচুয়ালি কেটে গেছে বলতে আপনার এখান থেকে যদিও কাটা নেই, বাট ছবিটা খেয়াল করে দেখেন এপাশ থেকে কিন্তু কেটে গেছে, দেখছেন? একদম পুরো বর্ডার লাইন ঘেঁষে চলে আসে, দেখা যাচ্ছে জিনিসটা। এইটাকে দেখেন একটু সুন্দর করা যায় কিনা, যে আর একটু সুন্দর করে যদি আমি একটু, যেমন এটা দেখেন আপনি খেয়াল করে, এটা কিন্তু খুব মানে সহজে দেখা যাচ্ছে, কোনো রকম কাটছিট নাই, একদম সুন্দর করে চলে আসছে জিনিসটা, দেখতে কিন্তু ভালো লাগছে এটাকে, ঠিক আছে? সো এটা একটু দেখেন ছবিটা সুন্দর করে দেওয়া যায় কিনা। আর একটু যদি দেখি আমি আপনার, এটা ঠিক আছে ওকে। আচ্ছা আপনি তো কোনো ইয়ে দেন নাই এখানে, কোনো অপশন তো দেন নাই যে আপনি কী কী দিবেন না দিবেন, কোনো কিছু তো অ্যাড করেন নাই। ক্যাটাগরি কী দিয়েছেন আপনি? ভিডিও প্রমোশন অ্যান্ড ভিডিও মার্কেটিং, ঠিক আছে। তো তো কিছু ছিল না এখানে দেওয়ার মতো? সিরাজ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সিরাজ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা এখানে কি কোনো কিছু দেওয়ার মতো অপশন ছিল না এখানে, মানে দিতে পারা না যাচ্ছে না না? না, ওরকম ছিল না। মানে সোশিয়াল, ওই সোশিয়াল আর কি, যে এখানে শেয়ার করতে বলছে এরকম টাইপের অপশন ছিল, বাট দিনে। আচ্ছা 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 বুঝতে পারছি, ঠিক আছে ওকে আর সমস্যা নেই। আপনার এটা, আমার এই যে আমার ইমেজ যেটা আছে, আমার ইমেজ আপনি ভিডিও সাবমিশন লিখে সার্চ দিলে 30 নাম্বার পজিশনে পাবেন 30 নম্বর হয়েছে। ইমেজটা। হ্যাঁ, কিন্তু ইমেজটা এরকম দেখায় না যেরকম আপনি আপনি দেখতেছেন এভাবে, বাট ওইভাবে সার্চ সার্চ দিলে আপনি মানে পাবেন আর। আচ্ছা আমি একটু দেখতেছি এই বিষয়টা। একটা আপনার ইউজার এখানে নেম, উপরে। এই যে এটা তাই তো, কেটে যাচ্ছে তো এই জিনিসটা। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে আর কি, বাট হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু একটু রিল্যাক্স রাখেন, কারণ কি যখন বায়াররা সার্চ করবে তারা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আপনার মানে খুব দ্রুত তারা স্ক্রলিং করবে। সো ওইটুকু স্ক্রলিংয়ের মধ্যে আপনাকে তার নজরটা কাটতে হবে। এখন আপনার ছবির মতো যদি তার ফোকাস যদি বেসিক্যালি না পড়ে, বা সে যদি সে বেসিক্যালি এভাবে করে জাস্ট দেখে যাবে জিনিসটা যে কোনটা ভালো লাগে। সো খেয়াল করে দেখেন আপনার চোখ কোনগুলোতে বেশি পড়ে, খেয়াল করে দেখেন তো আপনার চোখ কোনগুলোতে বেশি যাচ্ছে, কোন ধরনের ছবিতে আপনার চোখ সবচেয়ে বেশি ফোকাস করছে বলুন তো? এই ইয়েলো টাইপের গুলাই আর কি, ইয়েলো যে ফোকাস মারে। তো একটু সেভাবে করে ট্রাই করেন, যাতে একটু মানে রিল্যাক্স থাকে আর কি চোখটা। চোখ যদি আচ্ছা রিল্যাক্স ঠিক আছে। থাকে তাহলে মোটামুটি হচ্ছে একটু সুবিধা হয় আর কি এরকমটা। বাট র্যাঙ্ক আচ্ছা, কুইজ এটা খুব ভালো একটা বিষয়। গ্রেট। আর একটু এখানে এক্সাম্পল অ্যাড করে দিবেন, ঠিক আছে? তাই এক্সাম্পল এখানে অ্যাড করে দিবেন। এগুলা ভাইয়া দুই দিনে ক্রিয়েট করছি তো, আপনার টাইম মানে পরে অ্যাড করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক টাইম আছে, নাই তো। সমস্যা নেই। আচ্ছা একটু অ্যাড করে নিয়েন। আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো ঠিক আছে। এটা খুব সুন্দর হয়েছে জিনিসটা। আপনি এখানে ছবি দিয়েছেন, এখানে লিখে দিয়েছেন জিনিসটা, একটা প্রুফ অ্যাড করে দিয়েন। লেখাও খুব সুন্দর হয়েছে আপনার। ওকে ঠিক আছে ফাইন। সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি জাস্ট এখানে কিছু প্রুফ অ্যাড করবেন, তিনটাতেই তিনটা প্রুফ অ্যাড করে দিবেন আপনি। তিনটাকে গিয়ে আচ্ছা। তিনটা প্রুফ অ্যাড করবেন, আর এখানে জাস্ট একটু ছবিটা ইয়ে করে দেবেন, এই আর কিছু। আচ্ছা সেকেন্ড হচ্ছে হাসিব ভাই আছেন, হাসিব ভাই একটু দেখে নিই আমি।
আসিফ ভাই পিডিএফ সাবমিশন, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন। আচ্ছা, আসিফ ভাই খুব সুন্দর সুন্দর কিছু প্রুফ দিয়েছেন, খুব ভালো হয়েছে বিষয়টা। এটাও সুন্দর করে দিয়েছেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা তো গুগল ইন্ডেক্স করতে পারবো তাই না? গুগল বুঝিনি। লিঙ্ক গুগল ইন্ডেক্স। ও গুগল ইন্ডেক্স করানো, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে গুগল ইন্ডেক্স করাতে হ্যাঁ। পারবেন। পারবেন বলতে কি, এটা এমনিতে হবে অমৃত হবে, আপনার পারতে হবে না, তবে এটা সময় লাগবে। এটা আপনি ক্লায়েন্টকে জাস্ট বলবেন যে মানে আমি হ্যাঁ বলেন। গিগের মধ্যে ওইটা মানে দিয়ে দিছিলাম যে গুগল ইন্ডেক্স আচ্ছা, পরের গুলো দেখেন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এই জন্য সমস্যা নাই, আমি এটা ইয়ে করবো না। দাঁড়ান, কোথায় আছে এটা? আচ্ছা ভাই, আরেকটা কথা হলো যে আপনার কন্টেক্সচুয়াল ব্যাকলিংক কি আপনার ওই গেস্ট মানে পোস্টিং, কন্টেন্ট? গেস্ট পোস্টিং যেটা আপনাদেরকে গেস্ট পোস্টিং দেখিয়েছি, এটা কি কেউ বলে কন্টেক্সচুয়াল ব্যাকলিং, কেউ বলে এডিটোরিয়াল ব্যাকলিং, কেউ বলে হচ্ছে গেস্ট পোস্টিং, কেউ বলে গেস্ট ব্লগিং। এক একজন এক একটা নামে ডাকে, বাট সিস্টেমটা এক বা জিনিসটা এক। ঠিক আছে। এই। আচ্ছা হাসিফ ভাই, আপনার এখানে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনি যে ছবিটা ইউজ করছেন, ছবিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটার আশেপাশে অনেকগুলা উজ্জ্বল রঙের বিষয় আছে। লাইক এই যে মোবাইল ফোনটা যেটা আপনি দিয়েছেন, একটা বাটন দিয়েছেন খুব হাইলাইট করা, একটা বইয়ের ইয়ে দিয়েছেন সেটাও খুব হাইলাইট করা। তো ব্যাপারটা হচ্ছে যে এত হাইলাইট করা জিনিস আশেপাশে থাকলে পরে মানে চান্স খুব কম যে বায়ারের চোখ জাস্ট এই লেখাটাকে ফোকাস করবে। বায়াররা কিন্তু বেসিক্যালি যেটা বললাম একটু আগে, যে বায়াররা কিন্তু আসলে ওভাবে করে যে একটা একটা করে গিগ যে দেখবে সেরকমটা না, তারা কিন্তু বেসিক্যালি স্ক্রলিং করে। ধরেন আমি যখন বায়ার হিসেবে যখন সার্চ করি, তখন কিন্তু যেটা মানে করা হয়, জাস্ট যারা অনলাইন সেলার আছে জাস্ট একটু অ্যাক্টিভেট করে দিলাম, কারা কারা আছে ওকে ফাইন দেখলাম, ওকে ফাইন এটাই তো আছে, ভালো লাগলো করে, ধরেন আমার এটা ভালো লাগছে দিয়ে দিলাম। 160টা পাচ্ছি 20টা আর 185টা, ওকে ফাইন, তো মোটামুটি ভালোই করতেছে। ওকে দেখি একটু কেমন, দুজনকে ওপেন করে দেখেন, আরও কিন্তু ছিল বাট ওপেন করি নাই, অনলি দুজনকে ওপেন করছি। করে কি দিবে, আচ্ছা ঠিক আছে, ওকে রিলোক, ওকে এর ভালো লাগছে, মানে অর্ডার করে দিলাম। এইভাবে করে তো মানে কাজটা করা হয়। তো আপনার ছবিটা খুব সুন্দর হয়েছে, এটা সত্যি কথা, আপনার ছবিটা খুব ভালো হয়েছে, বাট আপনার ছবিটার মধ্যে অনেক উজ্জ্বল রঙের বিষয় আছে এখানে। তো এরকমটা না করে আপনি মোটামুটি একটু সিম্পল রাখার জন্য ট্রাই করেন, যেটা আসলে ওই সিরাজ ভাই করেছিলেন একটু আগে। সিরাজ ভাই কিন্তু দেখেন তার ছবিটা কিন্তু মানে খুব যে উজ্জ্বল করেছেন ব্যাপারটা সেরকমটা না। পিডিএফের যেটা আর কি, যে দেখেন পিডিএফে যেটা মোটামুটি দেখেন, দেখে বোঝা যাচ্ছে 100টা পিডিএফ সাবমিশন করে দেবে উনি, দ্যাটস ইট। 100 ইনপুট সাবমিশন করে দেবে, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। জাস্ট এইটুকু যদি বোঝানো যায় ক্লায়েন্টকে, দ্যাটস ইট, আর কিছু করা লাগে না। ঠিক আছে, আপনি এটাকে দেখে নিন যে আপনার ছবিগুলোকে একটু কিছু করা যায় কিনা আর কি, মানে এগুলোর ইয়ে করে জাস্ট এই লেখাটাকে জাস্ট একটু ফোকাস করা যায় কিনা, যে ক্লায়েন্টের চোখ বা বাইরের চোখ যাতে লেখাটার উপর যেটা ফোকাস করে, এটা সেম টু সেম এখানেও। রাইট হয়ে যাবে। আচ্ছা ওকে। আর এই যে ইমেজের এটার ক্ষেত্রে দেখেন আমি একটু ওই যে সেক্টরগুলো চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সারে দেওয়া আছে। আচ্ছা ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। বাট একই প্রবলেম এখানেও আছে। আপনার এখানে যে লেখাটা লিখছে, যে লিখছেন 100 ইমেল সাবমিশন, তার পাশে কিছু উজ্জ্বল রঙের সোশ্যাল মিডিয়ার আইকন ইউজ করছেন আপনি, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ফেসবুক, টাম্বলার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার, এগুলো আপনি ইউজ করছেন। সো ক্লায়েন্টের চোখ একদম ডিরেক্টলি এটার উপর ফোকাস করবে, এটার চান্স খুব কম আছে। আপনার ছবিগুলো খুব সুন্দর হচ্ছে হাসিফ ভাই, এটা স্বীকার করতে হবে, কিন্তু আপনার ছবিগুলো সুন্দর হওয়ার কারণে যেটা হচ্ছে বাইরের চোখ এই জিনিসটার মানে মেন ফোকাস পয়েন্টের উপরই পড়বে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সো একটু দেখেন ছবিগুলোকে, জাস্ট সিম্পল রাখেন, আপাতত সিম্পল রাখেন খুব ছবিগুলো, তেমন কিছু করার প্রয়োজন নেই। সিম্পল রেখে জাস্ট যেটা মূল পয়েন্ট সেটাকে জাস্ট একটু ফোকাস করেন, দ্যাটস ইট। আচ্ছা, এটাও করেছেন, আই উইল আপলোড। এটা কি দিয়েছেন আপনি? এটা তো প্রাইমারি ছবি হিসেবে আসে নাই, প্রাইমারি ছবি এটাই দিয়েছেন না, চলে আসে চলে আসে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফাইন। এখানে তো দেখাচ্ছে পরে না না ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখানেও বেসিকলি হচ্ছে একই ব্যাপার আছে। আপনার কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু মোটামুটি ক্লিয়ার, বাট কথা হচ্ছে এটা আশেপাশে কিছু জিনিস আছে। যেমন মনে করেন এক্ষেত্রে এই যে আইকনগুলো উজ্জ্বল রঙের, এগুলো আইকনগুলো উজ্জ্বল রঙের। ধরেন আমি যদি ভিডিও সাবমিশন লিখে যদি সার্চ করি, ধরেন ওই
দেখেন যে সমস্ত সেলাররা তাদের ছবিগুলোকে মোটামুটি একটু সিম্পল টাইপের রাখছে, মানে জাস্ট নর্মাল রাখছে, এই সমস্ত সেলাররা কিন্তু বেশ ভালো কাজকর্ম তারা আসলে করতে পারছে। কারণ ব্যাডরা আসলে ওই পরিমাণে সময় থাকে না যে একজনের পুরো মানে ব্যাপারটা পড়ে বুঝে দেন তারপরে কাজকর্ম করার। তারা আসলে চায় যে খুব দ্রুত আসলে কোনো একজনকে কাজটা দিয়ে এখান থেকে একটা আউটপুট নিয়ে নেওয়ার জন্য। সো আলটিমেটলি যদি আপনার ছবিটাই যদি অনেক মানে টাইপের হয়, মানে অনেক কিছু যদি থাকে ছবিটার মধ্যে, অনেক কালারফুল যদি হয়, এক্ষেত্রে আসলে বাইরের চোখ এটাকে এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য একটু সিম্পল রাখেন জিনিসটা, উজ্জ্বল রং এত ইউজ করার প্রয়োজন, যেটা মেইন ফোকাস কেন্দ্র, যে 80টা ভিডিও আমি করে দিব, দ্যাটস ইট। এটাকে জাস্ট ফোকাস করে জাস্ট একটা ইমেজ তৈরি করে ফেলেন এবং এটাকে প্রাইমারি ইমেজ হিসেবে অ্যাড করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা কি প্রাইমারিতে হয়নি নাকি? না, এটা প্রাইমারিতে হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, আর পিডিএফ সাবমিশন কত টাকার বার ইউজ করছেন? ওকে, ইমেজ ওকে, ঠিক আছে। বাকিটা একটু দিয়ে দেন, আপনাদের ফাইবারের প্রোফাইলের লিঙ্কগুলো দেখে নিচ্ছি। তারপর দিয়েছেন ফরহাদ ভাই, শামীম ফরহাদ ভাই দিয়েছেন। ফরহাদ ভাই, আপনার ছবিগুলো লেখাটা কিন্তু ক্লিয়ার না, খেয়াল করে দেখেন, আপনার লেখাটা কিন্তু স্পষ্ট করে আমি দূর থেকে দেখতে পাচ্ছি না জিনিসটা, ঠিক আছে? একটু দেখবেন, দেখেন এখানে আপনি লিখেছেন ইমেজ সাবমিশন 80+ ইনফোগ্রাফিক সাবমিশন, ইনক্রিজ ট্রাফিক ইন ইউর ওয়েবসাইট, 100% সেফ ব্যাকলিঙ্ক, র্যাঙ্ক অন ফার্স্ট পেজ, র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ। ইটস ট্রু, আপনি যেটা লিখছেন মিথ্যা কথা বলেন নাই, সত্যি কথাই বলছেন। কিন্তু দেখেন এখানে আপনি 80+ ইনফোগ্রাফিক সাবমিশন এইটা যেই ফন্টে লিখছেন বা যেই সাইজে লিখছেন, সেম জিনিসটা আপনি নিচের 3 লাইনের মধ্যেও করছেন। তো আপনার মানে যেটা মেইন পয়েন্ট সেটা হবে যে আপনার যেটা মূল কথা, যে 80+ ইমেজ সাবমিশন বা 80+ ইনফোগ্রাফিক সাবমিশন, এই জিনিসটাকে আপনি মূল লেখা হিসেবে ধরে এটাকে জাস্ট সাইজটা বড় করে দেন। একজন বায়ারের এইটুকু জাস্ট দেখলে পরেই হয়ে যাবে। যারা আপনার পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন এই টাইপের গিগগুলোতে অর্ডার করে, তারা কিন্তু অলরেডি বুঝে যে আসলে পিডিএফ বা ইনফোগ্রাফিক সাবমিশন করার মাধ্যমে আমি একটা ব্যাকলিঙ্ক নিব এবং এই ব্যাকলিঙ্কটা মোটামুটি সেফ হয় এবং এটার মাধ্যমে আমি গুগলের ফার্স্ট পেজে আপনার র্যাঙ্কিংটা করতে পারবো আমি। এটা কিন্তু মোটামুটি তারা বুঝে, মানে এমনটা কিন্তু আসলে না যে এটা আসলে কিছু পারে না বা কিছু বুঝে না, এটা বুঝে জিনিসটা, এটা এগুলো পারে, এগুলো জানে এরা, বাট এদের আসলে সময় হয় না যে তারা আসলে বসে বসে ওই 80টা সাইটের মধ্যে গিয়ে ইনফোগ্রাফিটা সাবমিট করে দিয়ে চলে আসবে। এদের আসলে ওই পরিমাণে টাইম হয় না, এই জন্যই কিন্তু তারা আসলে এই ধরনের গিগগুলোকে পারচেস করে, ঠিক আছে? সো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এতগুলো ব্যাপার সেবার ফোকাস না করে আমরা জাস্ট অনলি যেটা মূল ব্যাপার আমাদের, যে 80+ ইনফোগ্রাফিক সাবমিশন বা 100+ ইনফোগ্রাফিক সাবমিশন, এই কথাটাকে আমরা একটু ফোকাস করে দিয়ে দিব, ঠিক আছে? আর আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কিছু প্রুফ অ্যাড করে দিবেন এখানে ইউটিউব থেকে ভিডিও। হ্যাঁ, আমি সময় পাই নাই, আমি করে দিব। আচ্ছা, এখানে কিছু লেখেন, এটা লিখে নেবেন, ঠিক আছে? এখানে কিছু লেখেন, আমি একটু দেখি, এটা তো ওকে ফাইন। এটাও সেম জিনিস, সেটাও একটু ঠিক করে নেবেন, প্রুফ অ্যাডগুলো অ্যাড করবেন। হ্যাঁ, ঠিক করে দেব। এটাও সেম জিনিস, প্রুফ অ্যাড করবেন। এটাকে একটু বড় করে লিখবেন, এটা 40 কোয়ালিটি ব্যাকলিংস আনে, আর একটু বড় করে লিখবেন। এটা কিসের? এটা অফ পেজার না? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, বাকিটা কি অফ পেজারটা করছিল? আসিফে কি অফ পেজারটা করছিল? আমি তো খেয়াল করি না জিনিসটা, এটা কি উনি করেছিলেন? আচ্ছা আসিফ ভাই, আপনি মনে হয় অফ পেজের গিকটা মনে হয় করেন নাই, অফ পেজেরটা একটু করে নিন। হ্যাঁ, অফ পেজের যে গিকটা আছে সেই গিকটা একটু করে নেবেন, এটা খুলে নেবেন আপনি। আর সিরাজ ভাই, আপনি কি করেছেন? আপনিও মনে হয় করেন নাই, আপনি একটু করে হ্যাঁ, নেবেন। করতেছি আমি, এই যে আমি 5 মিনিটের মধ্যে আপলোড দিব, তারপর দেখেন। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই।
বাকিরা যারা আছেন তারা একটু কষ্ট করে আপনাদের ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন, আমি দেখে নিচ্ছি আর কি, কারণ সমস্যা থাকলে পরে এটা তখন ধরা যাবে আর কি। ভাইয়া আমার শুধু একটাই প্রবলেম, আমি যেই কিছুই কন্টেন্ট গুলো লিখি সবগুলোর মধ্যে কোনো না কোনো ওয়ার্ড বেশি হয়ে যায়। আমি এখন কমাবো কিভাবে? আর কমাইতে না পারলে আমার গিগ নিচ্ছে না। সবগুলো ওয়ার্ডের মধ্যে কোনো না কোনো ওয়ার্ড বেশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন অন পেজ এসইও এর মধ্যে ওয়েবসাইট লেখাটা নাকি বেশি হয়ে গেছিল, ও অনেক কষ্ট এটা ঠিক করছি। এখন হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের ভিতরে কিওয়ার্ড কথাটা বলে বেশি হয়েছে, আমি কোত্থেকে কমাবো? আমি কমাইতে কমাইতে শেষ। 5টার বেশি হইলে আপনার রেক্সিস দেখা যায়, ওইটা প্রবলেম আর কি। ওইখানে কিওয়ার্ড যেমন লিখছেন স্পেস দিয়ে দিবেন, কি স্পেস ওয়ার্ড দিলে আপনার ওই এক ওয়ার্ডটা ধরবে না, এইভাবে দিলে আচ্ছা, হ্যাঁ একটু ঘুরে ফিরে দিলে হবে। আমি মাঝখানে একটা ইয়া দিছিলাম, হাইফেনও দিছিলাম, তাও কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সমস্যা নেই, স্পেসটা দিয়ে দেখেন, আর না হলে পুরো সিরোনিম ইউজ করে দেখেন, সমস্যা নেই, ঠিক আছে। বাট একটা ডিসক্রিপশনের মধ্যে 5বার তো কিওয়ার্ড কথাটা ইউজ করাটা ঠিক হবে না। 1200 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি 5বার কিওয়ার্ড কথা ইউজ করেন বা ওয়েবসাইট কথা ইউজ করেন, তো কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। একটু ইয়ে করে দেখেন। আর আচ্ছা মেহেদি ভাই, আপনি হচ্ছেন যে দিয়েছেন ইনফোগ্রাফিক সাবমিশনের উপরে, বাট পিডিএফ আর ভিডিওটা করেননি। আচ্ছা, ইনফোগ্রাফিকটা করছেন ঠিক আছে, সমস্যা নাই, বাট ইনফোগ্রাফিকটার মধ্যে মোটামুটি ঠিক আছে, একবারে খারাপ না জিনিসটা, আপনি এটাও অ্যাড করেছেন, ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, আচ্ছা বাকিরা যারা আছেন তারা কি এখনও কি করেন নাই? তন্নি আপুর একটু সমস্যা আছে, ওনার গতকাল কি ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, আয়েশা আক্তার আপুর একটু প্রবলেম আছে, বাকিরা যারা আছে আমরা তারা কি এখনও করিনি জিনিসটা? হ্যাঁ আমারটা করতেছি, বাট একটু সময় লাগবে। ওই মধ্যে 3টা ক্লাস মিস দিছিলাম, তো ওগুলো ভিডিও দেখে দেন এখন ওই যে রানিং করতেছি। আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নাই, বাকিরা ভাই আমার পিডিএফ সাবমিশনে একটু প্রবলেম চলেছে, ওইখানে আমি ডেসক্রিপশনটা আসলে কিরকম টাইপের হবে? আমি বাকিগুলো ডেসক্রিপশন সব রেডি, জাস্ট এটাই পারতেছি না। ডেসক্রিপশনের মধ্যে আপনি জাস্ট উল্লেখ করে দিবেন যে পিডিএফ সাবমিশনটা আসলে আপনি যদি করেন আপনি কিভাবে করে করবেন, অটোমেটেড সফটওয়্যার দিয়ে করবেন নাকি ম্যানুয়ালি করবেন। যদি আপনি কাজটা করেন তাহলে উনি আপনাকে যে কাজটা দিবে, কেন দিবে, আপনি তাকে এক্সট্রা কী কী ফ্যাসিলিটি দিচ্ছেন, আপনি বলতে পারেন যে আমি তোমার পিডিএফের মধ্যে এক্সিভ ডাটাগুলো বসায় দিব না, আমি তোমার পিডিএফগুলো তুমি যেভাবে করে দিবে আমি জাস্ট ধরি সেটাকে আমি আপলোড করে দিব না, আমি সুন্দর করে পিডিএফগুলোকে রিনেম করব, রিনেম করে তারপরে অনেক ভালো করে গুছিয়ে তারপর কাজটা আমি তোমাকে করে দিব। কাজ করার পরে আমি কাজটা যে করলাম, কাজ করার জন্য তুমি যেটা আমাকে ইমেল আইডি দাও, ওই ইমেল আইডি পাসওয়ার্ড সহ আমি তোমাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে দিব। অথবা যদি আমি আমার আইডি থেকে যদি করি তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে সেটা লিঙ্ক দিয়ে দিব। এইরকম দিয়ে একটা যদি স্যাম্পল যদি ক্লায়েন্টকে দিতে পারেন ওই ছবির মধ্যে যে আপনি এগুলো দিয়েছেন, আগে কাজটা করছেন, তাহলে ক্লায়েন্টের ট্রাস্ট অনেক বৃদ্ধি পায় আপনার প্রতি। জাস্ট তাকে একটা কনভিন্স করা যে আপনি পারফেক্ট মানুষ এটার জন্য। আর একটা বিষয় হচ্ছে বায়াররা কিন্তু আসলে ওভাবে করে যে একদম লাইন টু লাইন ডিসক্রিপশন পড়ে তারপর অর্ডার করে সেরকমটা না, তারা সার্চ করে যদি থাম্বনেল ভালো লাগে, থাম্বনেল বলতে গিগের ইমেজটা যদি ভালো লাগলে পরে তারা ঢুকে দেখে অর্ডার দিবেন, প্যাকেজটা একটু খেয়াল করে একটা প্যাকেজ চুজ করে অর্ডার করে দিয়ে দেবে, শেষ। হয় অর্ডার করবে তারপর আপনার সাথে কন্ট্যাক্ট করবে, বাট ওরকমভাবে ডিসক্রিপশন পড়ে তারপর অর্ডার করবে এটা আসলে না। বাট তারপর আমরা দিয়ে রাখি একটু কনফারেন্স করার জন্য বায়ারকে, যদি কেউ থাকে না কিছু খুঁটখুট টাইপের লোকজন সবই এটা দেখে ওরকমটা আর কি। আচ্ছা ভাই আমার গিগের ইমেজটা কি ঠিক আছে? গিগের ইমপ্রেশন ঠিক আছে কিনা, ইমেজটা? না মানে গিগের যে ইমেজটা দিয়েছি, আচ্ছা ইমেজটা মোটামুটি ঠিক আছে, তবে ইমেজটা অনেক কালারফুল হয়ে গেছে, এটা হচ্ছে একটা ব্যাপার। কালারফুল হয়ে গেছে একদম মানে চোখে লাগছে না সেটা না, চোখে লাগছে বাট কালারটা সহ লাগতেছে, আমি লেখা লাগতেছে না, তো এটা একবারে খারাপ না, চলে মোটামুটি, একবারে খারাপ যে হয়নি জিনিসটা, মোটামুটি হচ্ছে আমার কাছে এটা ভালো লাগছিল কি সিরাজ ভাই যেটা করছিল, যে এই যে জিনিসটা আছে না, এটা উনি মোটামুটি একটু স্ট্যান্ডার্ড মানে রিভিউজ করছিল জিনিসটা, এই যে এইটা ভালো লাগছে আমার কাছে, এই জিনিসটা একদম সিম্পলভাবে করছে বাট তাহলে সুন্দর লেখা দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে উনি সেটা কী করবে এরকম। ভাই আবার একটু রিফ্রেশ দিলাম তো ভাই বানাইছি। পেজটা। রিফ্রেশ করবো, ও কি দিয়েছেন, বাট এই যে লেখা কেটে গেছে ভাই, এখান দিয়ে লেখাগুলো কেটে গেছে। আচ্ছা এটা দিয়ে সমস্যা নাই, আপনার ভাই একটা পিক বানাইছি, এটা কি দেখি? বুঝি নাই। একটা পিক বানাইছি, পিডিএফ এর জন্য। আচ্ছা 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 আচ্ছা
ভাই আমার এটা আপনার ইমেজটা আবার এডিট করতে হবে তাহলে। আচ্ছা একটু দেখেন ইমেজটাকে একটু এডিট করে নেন, আমি এটা দেখতেছি মেহেদি ভাই একটা। অফিসের জন্য ইমেজ যে বানাবো এখানে কি কি লিখবো? যে পলাশ ভাই যেভাবে লিখছে যে শুধু ব্যাকলিংকের উপরে। হ্যাঁ, ওনার গিকটা ছিল পুরো ব্যাকলিং করে, উনি শুধুমাত্র ব্যাকলিং করে দেবে গিগের মধ্যে, মানে কয়েক ধরনের ব্যাকলিং করবে, তো এই জন্য আসলে উনি এটা দিয়েছেন। আচ্ছা এটা একবারে খারাপ না মেহেদি ভাই, সমস্যা নাই, বাট এটা কি আপনার ছবি নাকি একটা জিপ দিচ্ছেন আপনি? গিগ ভাইয়া, গিগের ছবিটা। আচ্ছা আচ্ছা, না এটা কি জিগ মানে গিফ ইমেজ নাকি অ্যানিমেশনটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গিগ ইমেজ ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে খারাপ না, বাট এই লেখাটাকে দেখেন একটু বড় করা যায় কিনা। 80 সাবমিশন ফাইন, বাট এই লেখাটাকে যদি একটু বড় করা যায়, এটা যদি ডেভিশনে যে টান তিন দিয়ে যদি বড় করা যায়, দেখেন হয় কিনা। এটা সুন্দর হয়েছে, খারাপ না। আচ্ছা ভাই কি আপলোডের সময় ডিসক্রিপশনে কি আমি নোটপ্যাডের ওগুলা লেখা কপি পেস্ট করলে কি প্রবলেম হবে নাকি আবার ওই আপনার গিগের প্রবলেম জায়গায় টাইপ হবে না অ্যাকচুয়ালি, বাট বিষয়টা হচ্ছে যে আপনার ওয়ার্ড যদি বেশি হয়, মানে কেউ স্টাফিং হয়ে যায়, তখন হচ্ছে আলটিমেটলি একটু ঝামেলা হয় আর কি, এরকম। আর কোনো প্রবলেম হয় না। এমনিতে নোটপ্যাড থেকে আমি কপি করে এই জায়গায় দিলে সমস্যা নেই না, আপনারা আগে থেকে এটা বেসিক্যালি ওয়ার্ডের মধ্যে সব কিছু একদম তৈরি করে রাখাটাই দরকার আসলে, নাহলে পরে সময় আসলে অনেক বেশি চলে যায় এটা। আর আরেকটা কোশ্চেন ছিল যে ফোরাম পোস্টিং এ একটু পর ক্লাসটা পাই না, যে ভিডিও দেখছিলাম ওখানে বলছিলেন যে এক টাইপের যে রিলেটেড ওই জায়গায় যদি পোস্ট অন্য ধরেন ভালোবাসার রিলেটেড ইয়াতে যদি অন্য কিছু করি তাহলে ওইটা পোস্টটা ব্যান করে দেয়। তো আমি যদি ক্লায়েন্ট যদি অন্য টপিকের দেয় যে আমি জানি না, তো ওই টপিকটা আমি যে কই পোস্ট করবো আর পোস্ট করলে যদি ব্যান হয়ে যায়? এটার জন্য হচ্ছে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমি নিউজ টাইপ কিছু দিব, হ্যাঁ নিউজ টাইপ বলতে আর কি নিউজ পেপারের টাইপ কিছু দিবে ক্লায়েন্ট, হ্যাঁ ওইটা আমি General তো কোন আরো বেশি ভালো। ইয়েতে পোস্ট করব? জেনারেল ফোরামের তো অভাব নাই দুনিয়াতে, অনেক জেনারেল ফোরাম আছে। জেনারেল যে ফোরামগুলো আছে এগুলো তো অনেক আছে, প্রচুর ফোরাম আছে জেনারেল ফোরামের টাইপের, অনেক অনেক জেনারেল ফোরাম পাবেন আপনি, যেখানে জেনারেল কথাবার্তা হয়। চায়ের দোকানে বসে আমরা যে কথাবার্তাগুলো বলি না, এগুলো তো জেনারেল কথাবার্তা, সাধারণ কথাবার্তা, তাই না? ওই টাইপের অনেক ফোরাম আছে, অনেক। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি সার্চ করলেই পাবেন। আচ্ছা এটাই জানার ছিল। আচ্ছা okay. আচ্ছা বাকিরা যারা আছে আমরা কি এখনো গিগ করি নাই নাকি সমস্যা ছিল কোনো? ভাই করি নাই, জিগ ইমেজ বানায় রাখছি আর কি, আজকে পাবলিশ করে দেব। আচ্ছা ওকে, আপনারা তাহলে হ্যাঁ বলেন। বানায় রাখছি আর কি, পাবলিশ করতে হবে। আচ্ছা ভাই, আমার ইংলিশ টেস্ট দিতে যাওয়ার যে আমার ওই মানে কারেন্ট চলে যায় এখন, তো পরে দেখাইতেছে আর কি, মানে রিটেক দিতে কি আমার 90 দিন ওয়েট করা লাগবে তাহলে? না, আপনি 90 দিনের মধ্যে দুইবার দিতে পারবেন, যদি দুইবারে যদি ফেল করেন তাহলে আবার 90 দিন ওয়েট করতে হবে। এখন কারেন্ট চলে যায় তো সমস্যা হয়ে গেল একটা। এমন একটা সময় চুজ করুন যখন ইলফিসি যাতে প্রবলেম না করে আর কি। দেখেন আচ্ছা, আপনারা তাহলে যারা এখনও গিগ করেননি আপনারা একটু কষ্ট করে আজকের মতো করে ফেলেন, ঠিক আছে? এটা করে ফেলে আপনি একটু আপলোডটা দিয়ে দেন। আর হচ্ছে তাহলে আমি নেক্সট ক্লাসে আমি সবারটা তাহলে চেক করব। আমি তো আজকে চেক করলাম সিরাজ ভাইয়েরটা, মেহেদি ভাইয়েরটা, ফরহাদ ভাইয়েরটা চেক করলাম আজকে, হাসিব ভাইয়েরটা চেক করলাম আজকে। সো চারজনেরটা মোটামুটি হয়ে গেছে, বাট আমরা আছি অনেকে। তো বাকি যারা এখনও করিনি, আমরা ম্যাক্সিমামই এখনও করিনি, একটু আজকের মধ্যে করে ফেলি আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা সবারটা আমরা চেক করব যে আসলে আমরা প্রত্যেকে গিগগুলো প্রপারলি দিতে পারছি কিনা। আলটিমেটলি দেখেন এতগুলো যদি আসলে আপনি প্রত্যেকটা গিগ দিলে যে প্রত্যেকটা গিগ থেকে কাজ পাবেন এমনটা না, এটা কখনোই হবে না। বাট একটা গিগ থেকে যদি আপনি কাজ পাওয়া শুরু করেন তাহলে আলটিমেটলি অন্যান্য যে গিগগুলো আছে ওই গিগগুলোতে আপনি দেখবেন আস্তে আস্তে করে কাজ পাচ্ছেন। একটা দোকানে যদি আপনার মাত্র 10টা প্রোডাক্ট কেউ সাজিয়ে রাখে তাহলে যে পরিমাণে কাস্টমার যাবে, যদি ওই দোকানের মধ্যে 100টা প্রোডাক্ট সাজানো থাকে তাহলে কাস্টমারও বেশি যাবে। কারণ সবাই কেয়া কসমেটিক্সের ওই সাবান দিয়ে কাপড় কাচে না, কেউ কেউ হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপের কোনো সাবানও ইউজ করতে পারে। সো আপনার দোকানে যদি প্রোডাক্টের ভ্যারিয়েশন না থাকে, সো আলটিমেটলি আপনি একটা নির্দিষ্ট ক্লাসের মানে ক্লায়েন্টের সাথে শুধুমাত্র যেতে পারবেন, বাকিটির কাছে আপনি আর সার্ভিস সেল করতে পারবেন না। আমরা সবার কাছেই সার্ভিসটা সেল করব, এই জন্য আমরা সবাই চেষ্টা করি যে প্রপারলি যাতে গিগগুলো আমরা করে ফেলতে পারি। এবং মোটামুটি যে 6টা গিগ আমি বলেছি আপনাদেরকে, সরি 5টা বলেছিলাম, একটা হচ্ছে অন পেজ, অফ পেজ, পিডিএফ, ভিডিও, ইমেজ,
5টা গিগ আমরা যদি করে রাখতে পারি আর 2টো গিগ বাকি থাকে, এই 2টা গিগ আমরা একটু পরে ইয়ে করবো। 2টা গিগ হচ্ছে যে আপনারা আপনার ইচ্ছা মতো করে বানাতে পারেন, লাইক গেস্ট পোস্টিংয়ের উপর একটা বা কিওয়ার্ড রিসার্চ, যার যেটা ভালো লাগে। বাট মোটামুটি একটা আমরা একটু আমাদের হাতে রাখবো যে আসলে কোনটা ভালো কাজ করছে। আর আমি আজকের ক্লাসের পরে আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে দিব গিগের মার্কেটিং কীভাবে করে করতে হয়। সো গিগের মার্কেটিং করতে পারাটা যদি আপনারা শিখে যান, সো আপনারা প্রত্যেকে ট্রাই করবেন যে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট আপনারা পাঠাচ্ছেনই। 10টা করে বায়ার রিকোয়েস্ট না পাঠিয়ে তো রাতেরবেলা ঘুমানো যাবে না, সেটা তো পাঠাবোই। প্লাস আমরা প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা করে অবশ্যই ফাইবারে গিগের মার্কেটিং করব। যদি প্রপার হতে মার্কেটিং করতে পারি উইদিন 10 ডেজের মধ্যে আমি আশা করছি ইনশাল্লাহ আমাদের মধ্যে অনেকেই কাজ পেয়ে যাবেন। অনেকে অলরেডি কাজ পাচ্ছেন, বায়ার রিকোয়েস্টের থ্রুতে অনেকেই মোটামুটি ট্রাই করছেন। সো আমার বিশ্বাস যদি গিগের মার্কেটিংটা যদি প্রপারলি আমরা করতে পারি, খুবই সহজ একটা জিনিস, তাহলে আলটিমেটলি উইদিন 10 ডেজের মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ পাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, সো এটা আর কি। আচ্ছা, সো আমি একটু টপিকে চলে আসি। আপনাদের কারো গিগ কি এমন আছে পাবলিশ করেছেন, আর অন্য কারো কোনো প্রোফাইল বা আর কেউ কি বাকি আছেন যে গিগ করেছেন বা প্রোফাইলে লিঙ্ক দেন নাই? আছেন? থাকলে একটু চ্যাটের মধ্যে দিয়ে দিন, আমি চেক করে দেখছি। আচ্ছা, নাই মেবি। ওকে ফাইন, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসেই লাস্ট আমরা সবারটা চেক করব। আচ্ছা, সো আমি তোমাদের ক্লাসের টপিকে চলে আসি। আমাদের কোর্স মডিউল যেটা ছিল, আমাদের কোর্স মডিউলের মধ্যে আমরা মেবি হচ্ছে অফ পেজ অপটিমাইজেশনের যে পার্টটুকু ছিল, এই পার্টটা মোটামুটি ফুল আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমাদের কম্পিউটার অ্যানালাইসিসের যে অপশনটা, সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এই পার্টটা যদি আমরা পারি, কম্পিউটার অ্যানালাইসিস করতে পারার এই বিষয়টা যদি প্রপারলি আমরা করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি এসইওর যেটা আসলে গ্লোবাল এসইও, এটাতে মোটামুটি হচ্ছে এখন কাজ করার মতো দক্ষতা আমাদের চলে আসবে। ঠিক আছে, এসইওতে কাজ করার মতো দক্ষতা তাহলে আমাদের মোটামুটি চলে আসবে। অনেক সময় এমনটা হয়েছে যে ক্লায়েন্ট মেসেজ করেছে যে একটা ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে দিতে পারবা কিনা বলো। তো আমরা সেই মেসেজ দেখে, আপনারা অনেকে আমাকে ফরওয়ার্ড করেছেন বা অনেকে অ্যান্সার করে নেই, হতে পারে। আপনারা অবশ্যই আমাকে এটা ফরওয়ার্ড করবেন বা জানাবেন এটা এমনটা হচ্ছে, কি সমস্যা না সমস্যা। বাট ব্যাপারটা হচ্ছে যে দেখেন, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন আজকের ক্লাসটা যদি প্রপারলি আপনি করতে পারেন। কম্পিউটার অ্যানালাইসিসটা যদি প্রপারলি আপনি করতে পারেন, আলটিমেটলি আপনি নিজেই বুঝবেন যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেখানে কি আমি আপনাকে র্যাঙ্ক করা দিতে পারবো নাকি পারবো না। এইটা আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, এইটা বোঝার জন্য ধরেন আমি এখানে যদি সার্চ করি যে ধরেন ধরেন এটা হচ্ছে একটা কিওয়ার্ড, বেস্ট ফিশিং কায়াক ফর বিগিনার্স, মানে মাছ ধরার নৌকা আর কি, বিগিনারদের জন্য সবচেয়ে ভালো কোনটা। এইটা লিখে কোনো একজন মানুষ গুগলে সার্চ করেছে এবং তিনি চাচ্ছেন তার একটা ওয়েবসাইট আছে। ধরেন আমি একটু যদি দেখাই, আমি একটা র্যান্ডম ওয়েবসাইট নিচ্ছি, সিস্টেমটা সব জায়গাতেই সেম। আমি একটা র্যান্ডম টপিক নিচ্ছি, ধরেন 5 নাম্বার পেজের এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক ধরেন আমাদের ক্লায়েন্ট। এই লোক এসে আমাদেরকে বললো যে দেখো আমাদের এখানে কিছু বোর্ড টোর আমরা আসলে সেল টেল করি, তো ব্যাপার হচ্ছে যে আমি আসলে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করতে পারছি না। ঠিক আছে, আমি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারছি না। সো দেখো আসলে কি করা যায়, আমি তো আসলে গুগলের প্রথম পেজে যেতেই পারছি না। তো আমি আসলে চাচ্ছিলাম গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করার জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয়টা বলে নেই, একটা জিনিস চিন্তা করবেন সবসময়, একটা ক্লায়েন্ট যখন এসইও করায় আপনাকে দিয়ে, বা একটা ক্লায়েন্ট যখন ডিজিটাল মার্কেটিং করায়, আপনি অ্যাজ এ ক্লায়েন্টের জায়গায় বসে চিন্তা করবেন যে আমাকে যারা ডিজিটাল মার্কেটিং করালে পরে এই ক্লায়েন্টের লাভটা কী, ও কী চাচ্ছে আমার কাছ থেকে, একটু বোঝার চেষ্টা করবেন। লাইক ধরেন এই ক্লায়েন্ট যদি আমার কাছে আসে, ওর নাম কি, আমি যদি দেখা ট্রাই করি ওর নামটা কি, কন্ট্যাক্ট পেজে তো নাম থাকার কথা, নামটা নাই কিছু, তো নাম দেয়নি মনে হয়, না নাম দেয়নি। আচ্ছা, ধরেন ও যদি আমাকে সে যদি বলে যে আমার এই ওয়েবসাইটটাকে, এই পোস্টটাকে তুমি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করা দিবা বেস্ট ফিশিং কায়াক ফর বিগিনার্স এই কিওয়ার্ডের জন্য।
ওকে ফাইন, সমস্যা নাই। আমি ফার্স্টে চিন্তা করবো আসলে এখানে র্যাঙ্ক করতে চাচ্ছে কিসের জন্য, ওর লাভটা কি। তো আমি দেখলাম যে ওর সাইটের মধ্যে কিছু বোর্ড টোট রিভিউ করছে। তো আমি যদি চেক লেটেস্ট প্রাইসে যদি ক্লিক করি, এইটা আমাকে অ্যামাজনের রিডাইরেক্ট করে নিয়ে চলে যাচ্ছে। রিডাইরেক্ট না, অ্যাকচুয়ালি অ্যামাজনে আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই যে আমাকে অ্যামাজনে নিয়ে চলে যাচ্ছে, এতে ওর লাভটা কি? অ্যামাজন তো ওর ওয়েবসাইট না। লাভটা হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার 589, সরি এটা না, এটার প্রাইসটা কোথায় গেল, এটা হচ্ছে $589। এটা প্রাইস যদি আমরা ধরে নিই অন অ্যাভারেজ, সো এই প্রোডাক্টটার প্রাইস যদি $529 যদি হয় এবং পার $100 মানে পার্সেন্টেজ যদি আমি এখানে মিনিমাম 5% করে যদি হিসাব করি, $500 এই প্রোডাক্টটা সেল করলে ওর লাভ আছে $25। আমি যদি কমিশন বেসে যদি চিন্তা করি, ভালো করে বুঝেন, এই প্রোডাক্টটা যদি কোনো মানুষ ওর ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করে, ধরেন আমি যদি এখন এই প্রোডাক্টটা যদি পারচেস করি $529 দিয়ে, আলটিমেটলি প্রতি $100 $5 করে মানে 5% হিসাবে ও কিন্তু $500 জন্য মোটামুটি অন অ্যাভারেজ $25 ও ইনকাম করবে। আচ্ছা, ও যদি $25 ইনকাম করে, তাতে কি ওর পুরো দিন চলবে? চলবে না। তো ওর লাভটা আমি কীভাবে করে স্পেসিফিক করে ধরতে পারি দেখাচ্ছি আমি। লাভটা ধরার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা যখন কাজ করি তখন আমরা বাজেট নিয়ে অনেক কনফিউশনে পড়ি। আসলে বাজেট কত দিব, এটা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন মাঝে মাঝে যে বাজেট কত দিতে পারি, বাজেট কত দিব আর আমরা সময় কত দিব, এটা কীভাবে করে বুঝবো। দেখেন, আমি যদি সার্চ করি বেস্ট ফিশিং কায়াক ফর বিগিনার্স, এটা যদি লিখে যদি সার্চ করি, ওকে ফাইন, দেখেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম অনলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 320 জন মানুষ এই কিওয়ার্ডে সার্চ করে আমেরিকা থেকে। আমি যদি ওকে এই কিওয়ার্ডে যদি র্যাঙ্ক করা দিতে পারি, চিন্তা করে দেখেন 320 জনের মধ্যে সবাই তো আর ওর ওয়েবসাইটে ঢুকবে না, কারণ এখানে আরও 10টা ওয়েবসাইট আছে। সো সবাই ওর ওয়েবসাইটে যাবে না। ধরলাম অর্ধেক গেল, 160 জন গেল, ধরেন 160 জন ওর ওয়েবসাইটে গেল। যখন আমি ওকে র্যাঙ্ক করা দেবো গুগলের ফার্স্ট পেজে, ও র্যাঙ্ক করে গেল। আচ্ছা, 160 জন প্রতি মাসে ওর এই পেজটা ভিজিট করতেছে, ঠিক আছে। তো 160 জন থেকে সবাই তো আর অ্যামাজনে যাবে না, রাইট? কয়েকজন এসে এইখান থেকে বেড়ে চলে যাবে। ধরেন তারা অর্ধেক গেল, মোটামুটি 80 জন ধরেন অ্যামাজন পর্যন্ত গেল। তারা অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটা দেখলো। অ্যামাজন পর্যন্ত এসে কিন্তু সবাই কিন্তু প্রোডাক্ট কিনবে না, অনেকে বেড়ে চলে যাবে এখান থেকে। মনে করেন তার অর্ধেক 40 জন $529 দিয়ে এই প্রোডাক্টটা পারচেস করছে। 40 জনের কাছ থেকে যদি ও $25 করে যদি পায়, ওর কিন্তু মাসে $1000 ইনকাম আছে এই পোস্টটাকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করা দেওয়ার পরে। $1000 কিন্তু ওর ইনকাম আছে, ঠিক আছে। এখন ওর যদি $1000 ইনকাম থাকে, তো আমি যদি ওরে বলি যে ভাই তোমার এটা র্যাঙ্ক করা দেওয়ার জন্য আমি মোটামুটি তোমার কাছ থেকে $100 করে চার্জ করবো পার মান্থ, কারণ আমি এই মাসে কাজ শুরু করলে পরে এই মাসে সাইট র্যাঙ্ক করবে না। এটা কীভাবে করে বুঝবেন কত মাসে বা কত দিনে র্যাঙ্ক করবে সেটা একটু পরে দেখাচ্ছি, বাট এটা কিন্তু র্যাঙ্ক করবে না। সো ওর যত ডলার ইনকাম হতে পারে বা যত ডলার ইনকাম হবে, তার 10%কে অ্যাটলিস্ট অংশটা শেয়ার করতে পারবে না। 10% বা কম হয়ে যায়, বাট করা তো দরকারি জিনিসটা, তাই না? ও যদি $100 যদি আমরা দেয়, বাকি $900 তো ওর নিজের প্রফিট আছে। খুব কি লস হবে ওর? অবভিয়াসলি না। এই হিসাবটা আপনাকে করে পরে বাজেটটা দিতে হবে যে আমি বাজেট এত টাকা দিচ্ছি। আচ্ছা, সেকেন্ডলি যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে কত দিন সময় লাগতে পারে। এটা আপনাকে ধরতে হবে যে কত দিন টাইম লাগবে। কত দিন টাইম লাগবে সেটা বোঝার জন্য একদম সহজ করে যদি বলি, জাস্ট গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন হুইজ ডোমেন চেকার। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোনো একজন গ্রুপে একটু পোস্ট করে দেন, কোনো একজন গ্রুপে গিয়ে পোস্ট করে দেন, তাহলে ভালো হবে আর কি। আমি যদি এখানে ওর এই সাইটের লিঙ্কটা যদি জাস্ট কপি করে যদি এখানে যদি পেস্ট করি, খেয়াল করে দেখেন ওর এই ডোমেনটা রেজিস্টার করা হয়েছে কবে? 2017 সালে। 2017 সালে এই ডোমেনটা বা ওর এই ওয়েবসাইটটা ও কিনছিল। আচ্ছা, 2017 সালে যদি এই ওয়েবসাইটটা ও কিনে
সো সেক্ষেত্রে অলমোস্ট প্রায় 3-4 বছর হয়ে গেছে ও কাজকর্ম করতেছে ইন্ডাস্ট্রিতে, একবারে খারাপ অবস্থানে নাই। আচ্ছা, যারা এই পেজে যারা আছে, তাহলে আমি 2017 সালে যদি হয় তাহলে 3-4 বছর ওর ওয়েবসাইটের এজ আছে। এই ওয়েবসাইট র্যাঙ্ক করে দেওয়ার জন্য মোটামুটি 3 থেকে 4 মাস, সর্বোচ্চ 6 মাস যথেষ্ট। যদি 3 থেকে 4 বছর বা 1-1.5 বছরের, মানে 1 বছরের বেশি যদি ওয়েবসাইটের এজ হয়, 3 থেকে 4 মাস বা 6 মাস মানে যথেষ্ট মোটামুটি টাইম। আর যদি নতুন ওয়েবসাইট হয়, একদম নতুন, একদম ফ্রেশ ওয়েবসাইট, এই ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য চোখ বন্ধ করে 1 বছরের নিচে যদি কোনো ওয়েবসাইট হয়, একদম চোখ বন্ধ করে বলবেন ভাই 6 মাসের বেশি সময় লাগবে, 6 মাসের বেশি সময় লাগবে, তার নিচে পারাই যাবে না। যদি 1 বছরের নিচে ওয়েবসাইট হয় তাহলে চোখ বন্ধ করে ক্লায়েন্টকে বলবেন ভাই 1 বছরের 6 মাসের বেশি সময় লাগবে। আর যদি সেট 1 বছরের বেশি হয় তাহলে বলবেন আমি তোমাকে 4 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যে র্যাঙ্ক করে দেওয়ার জন্য ট্রাই করবো। 4 মাস বলবেন, 6 মাস বিয়ে করলে বেশি হয়ে যাবে, বাট আমি 6 মাসের মধ্যে টার্গেট নিয়ে কাজ করবো, তোমার আমি 6 মাস টাইম নিব। 6 মাস টাইম নিব যদি 4 মাসের কথা যদি বলি, রিস্ক ফ্রি থাকার জন্য, যাতে বারবার পরে কমপ্লেন করতে না পারে যে তুমি তো 4 মাস কইছিলে, এখন 6 মাস লাগে গেল। কারণ এইটা কেন লাগে সেটা একটু পরে বুঝবো, কিওয়ার্ডের কম্পিটিশনে যখন দেখবো যে আদৌ আমি এখানে তারা র্যাঙ্ক করে দিতে পারবো কি না, এইটা যখন আমি দেখবো একটু পরে, তখন বুঝবো যে আদৌ আমি কি ওরে 4 মাসের মতো র্যাঙ্ক করতে পারবো কিনা ফার্স্ট পেজে, এটা একটু পরে বুঝবো। বাট আপাত দৃষ্টিতে যদি সাইটের বয়স বা ডোমেনের বয়স যদি 1 বছরের বেশি হয় তাহলে 4 মাস সমস্যা নাই, যদি কম হয় 6 মাস ভাই, মিনিমাম 6 মাস, বেশি যদি পারেন নেন সমস্যা নেই, বাট মিনিমাম 6 মাস। বাজেট বুঝলাম, আপাত দৃষ্টিতে কতদিন সময় লাগতে পারে অ্যাভারেজ ধারণাটা পেয়ে গেলাম। অনেক সময় বাইরে খালি সাইট দেয়, কিওয়ার্ড দেয় না, সো তখন সাইট দিলে পরে এটা থেকে বুঝতে হবে আপনারা যে কতদিন সময় লাগতে পারে। আর কিওয়ার্ড দিলে পরে কীভাবে করে বুঝবেন সেটা এখন দেখাচ্ছি। আচ্ছা, যদি আপনাকে কোনো একটা বাইরে কিওয়ার্ড দেয়, ধরেন সে আপনাকে কিওয়ার্ড প্রোভাইড করছে যে আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট ফিশিং গাইড ফর বিগিনার্স, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। যদি সে কিওয়ার্ড সহ দিয়ে দেয় তখন আপনি যেটা করবেন, মাউস বার যেটা আছে না, মাউস বার, এই মাউস বারটাকে অন করবেন। আচ্ছা, আমি একটু লগ ইন করে নিই মাউসে। আচ্ছা, ওকে, খেয়াল করে দেখেন আমাদের এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটের ডিএ হচ্ছে 21, পিএ হচ্ছে 25। আমরা ডিএ পিএ কি সেটা আমরা বুঝি, সো এটা নিয়ে কথা না বলি আমরা। তো এই ওয়েবসাইটের ডিএ হচ্ছে 21 এবং পিএ হচ্ছে 25, ব্যাকলিঙ্ক আছে 7টা। ওকে ফাইন। তারপরে 21, 20 ব্যাকলিঙ্ক আছে 2টা, 15, 24 লিঙ্ক আছে 365টা, 48, 41 ব্যাকলিঙ্ক আছে 124টা। তারপরে হচ্ছে আপনার 31, 27 ব্যাকলিঙ্ক আছে 16টা, 18, 18 ব্যাকলিঙ্ক আছে 1টা, 94, 56 ব্যাকলিঙ্ক আছে 12টা, 16, 25 ব্যাকলিঙ্ক আছে 11টা। আপনি একটা লিস্ট তৈরি করবেন, আমি একটু দেখাচ্ছি, আপনারা এটা এক্সেলে করতে পারেন, নোটপ্যাডে করতে পারেন, যেভাবে করে ভালো লাগে করেন, সমস্যা নেই। ডিএ 20-এর নিচে কয়টা আছে এটা বের করবেন, পিএ 20-এর নিচে কটা আছে এটা বের করবেন, এবং ব্যাকলিঙ্ক 20-এর নিচে কটা আছে সেটা বের করবেন। ঠিক আছে, এইটা একটু জাস্ট করবেন। আপনি এখন হিসাব করবেন যে আপনার ডিএ 20-এর নিচে কটা আছে। এটা ধরা যায় 21, ডিএ 20 ধরা যায়, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, মোটামুটি 5টা পাইলাম। পিএ 20-এর নিচে কটা আছে, 1টা, 2টা, 2টা পেয়েছি। লিঙ্ক 20-এর নিচে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। আচ্ছা, ওকে, এটা একটা অ্যাভারেজ ধারণা। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ওয়েবসাইট ওয়ার্ড কাউন্ট। আমি লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, সো টেনশন করার কোনো কারণ নাই, আমি লিস্ট আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু দেখবো এদের ওয়ার্ডের কাউন্টিংটা কেমন, সবারটা দেখার প্রয়োজন নাই, মোটামুটি যারা টপ 10-এর দিকে আছে বা টপ
পেড দিকে আছে দেখে দেখলে হবে, মোটামুটি টপ 3 দেখলে পরেই কাজ হয়ে যাওয়ার কথা। 3টা ওয়েবসাইট একটু জাস্ট একটু ইয়ে করে নিচ্ছি আমি। এখানে জাস্ট সার্চ করবো গুগলে ওয়েবসাইট ওয়ার্ড কাউন্টার, এই একটা ওয়েবসাইট আসবে, লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। করার জন্য একটু গ্রুপে লিঙ্কগুলো পোস্ট করে দিতে থাকেন, আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমি এটা যদি দেখি একটু, 3871টা, ওকে। সেকেন্ডলি ইনার কটা আছে, 1757টা ওয়ার্ড আছে, ওকে। ইনার কটা আছে, 1535টা ওয়ার্ড আছে, আচ্ছা 5টা নেই। পাঁচ 5501টা ওয়ার্ড আছে। আপনারা কিন্তু আরও অনেক স্মার্ট ওয়েতে এক্সেল দিয়ে এই কাজটা করতে পারেন, গুগল শিট দিয়ে করতে পারেন, আপনার যেভাবে করে ভালো লাগে করতে পারেন। আমি আমার মতো করে করছি, আপনারা যেভাবে করে মানে সুবিধা হয় করেন, সমস্যা নেই। সিস্টেম এক। এবার জাস্ট সবগুলোকে যোগ করেন, 3871 যোগ 1757 যোগ 1535 যোগ 5001 যোগ 4874 ডিভাইডেড বাই 5। প্রত্যেকের অন অ্যান অ্যাভারেজ 3500 করে ওয়ার্ড আছে, ওকে। আচ্ছা, তো প্রত্যেকের ওয়ার্ড কত করে অ্যাভারেজ? 3500, ওকে ফাইন। এবার একটা বেসিক জিনিস দেখবো আমি, যে অ্যাকচুয়ালি এরা আপনার অন পেজটা কেমন করে করছে, এদের অন পেজটা প্রপারলি ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি যদি অন পেজটা যদি খেয়াল করে দেখি, এই ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন 67 ক্যারেক্টার হয়ে গেছে। বেস্ট বিগিনার ফিশিং কায়াক্স ফর 2020, এই লোক বিগিনারদের জন্য ফিশিং কায়াক নিয়ে রিভিউ লিখছে, ওকে ফাইন। একটা হেডিং 1 ইউজ করছে যেটা হচ্ছে বেস্ট বিগিনার ফিশিং কায়াক্স অফ 2020, ওকে ফাইন, এর অন পেজ ঠিক আছে। এই লোক বেস্ট ফিশিং কায়াক ফর বিগিনার্স, ওকে, এনারও ঠিক আছে। ইনি বেস্ট ফিশিং কায়াক ফর বিগিনার্স, ওকে। এটা কি ক্লিক করলে এটা আসে? এসইও ম্যাটা 1 থেকে, এটা লিঙ্ক আপনাদেরকে দেওয়া হয়েছিল গ্রুপের মধ্যে, এটা এক্সটেনশন অ্যাড করে নিন আপনার ইনফরমেশন। আচ্ছা আচ্ছা, বুঝলাম এরা সবাই মোটামুটি এসইও জানে। এসইও না পেরা এমনি এমনি র্যাঙ্ক করে গেছে এমন টাইপের পাবলিক এরা না, এরা এসইও বুঝে এবং জানে। সো অন পেজ দিয়ে আমি এদেরকে হারাইতে পারবো না। যদি এদেরকে আমার হারাইতে হয়, আমাকে দুটো দিক থেকে কাজ করতে হবে। এক, এদের থেকে বেশি ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে, এবং সেকেন্ড, লিঙ্ক বিল্ডিং খুব ভালো করে করতে হবে। এরা যেহেতু লিঙ্ক করছে কম, সো আমি যদি লিঙ্ক বেশি করে করি, আলটিমেটলি অ্যাভারেজে গুগল আমাকে ফার্স্ট পেজে র্যাঙ্কিং দিয়ে দিবে। এবং সেক্ষেত্রে কিছু গেস্ট পোস্টিং, কিছু ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন, সোশ্যাল বুক মেকিং, ফোরাম পোস্টিং, সব কিছু মিলিয়ে আমাকে কাজ করতে হবে। এবার হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইট, দেখি তার কি অবস্থা। আচ্ছা, আমাদের ক্লায়েন্টের সাইটের জন্য কোনটা ছিল? ইনি মনে হয় ছিলেন, এই ভদ্রলোক, ওকে, ইনি ছিলেন। ইনার অন পেজের কী অবস্থা একটু দেখি তো আমরা। 8 বেস্ট বিগিনার কায়াক্স রিভিউ 2020, বাইং গাইড, রিভিউজ, গল্ফ স্টাফ, 78 ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে। এত বিশাল বড় টাইটেল কখনোই এসইওর দিক থেকে ভালো না। হেডিং 1-এ কি ইউজ করছে? 8 বেস্ট বিগিনার কায়াক্স, বিগিনার কায়াক্স দিছে, ফিশিং কায়াক্স দেয় নাই ইন 2020। তার মানে এই লোক প্রপার ওয়েতে কিওয়ার্ডটাই টার্গেট করতে পারে নাই তার ছবির মধ্যে বা তার টাইটেলের মধ্যে। সে বিগিনার কায়াক্স দিছে, বাট ফিশিং কায়াক্স নিয়ে সে কোনো কন্টেন্ট লেখে নাই। আচ্ছা, এই লোকের কয়টা ওয়ার্ড লিখছে একটু দেখে আসি আমরা, সে কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে। 6785 ওয়ার্ডের আর্টিকেল উনি লিখছে। দ্যাট মিনস
এই লোকের ওয়ার্ডের দিক থেকে তেমন কোনো প্রবলেম নাই, অ্যাভারেজের থেকে উনি ভালোই লিখছে। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে উনি প্রপারলি কিওয়ার্ডটাকে টার্গেট করে নাই। আমাদের কিওয়ার্ড ছিল বেস্ট ফিশিং কায়াক ফর বিগিনার্স, আর উনি টার্গেট করছে 8 বেস্ট বিগিনার কায়াকস ইন 2020। সো কিওয়ার্ডটাকে প্রপার ওয়েতে টার্গেট করা যায় নাই, এইটা আমাদের সর্বপ্রথম প্রবলেম। সো এটা আমাদেরকে সলভ করতে হবে, ক্লায়েন্টদেরকে ভালো করে বুঝায় বলতে হবে যে আপনার ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডটাকে প্রপার ওয়েতে দেওয়া হয় নাই। সো আমরা একটু এটাকে দিয়ে তারপরে দেখব যে আলটিমেটলি হচ্ছে যে আপনার র্যাঙ্কিংটা গুগল আসলে কী করে, এইটা আমরা দেখব। এখন এইরকম যদি ক্লায়েন্ট হয়, ক্লায়েন্টের সব কিছু ওকে আছে, তার সাইট ডিজাইন থেকে শুরু করে বাকি যা কিছু আছে সব ওকে আছে, সাইটের সব কিছু ঠিক আছে, প্রপারলি সাইট ফুল ওকে, তো এই সাইট নিয়ে কাজ করা পসিবল। সাইটের বয়সও খুব ভালো আছে, সাইটের সব কিছু ওকে আছে, বাট কিওয়ার্ডটা সে প্রপারলি প্লেস করতে পারে নাই, এখানে একটা সে ভুল করে ফেলছে। সমস্যা নাই, আপনি যদি একটু ভালো করে যদি কিওয়ার্ডটাকে প্লেস করে যদি দু একটা গেস্ট পোস্টিং যদি দিতে পারেন, তার পাশাপাশি যদি আপনি ওই ছোটোখাটো ব্যাকলিংগুলো যদি করেন, আমার মনে হয় উইদিন 3 to 4 মান্থস সাইট র্যাঙ্ক করে যাওয়ার কথা। ঠিক আছে, বেসিক্যালি এইভাবে করে আপনি ক্লায়েন্টের সাথে ডিলটা করতে পারবেন। আচ্ছা, এখন বুঝলাম, ওকে ফাইন ভাই, ঠিক আছে, ক্লিয়ার যে আমার কত ডলার বাজেট আমি দিব সেটা বুঝলাম, আমার ক্লায়েন্টে কত ডলার ইনকাম হবে সেটার উপর ভিত্তি করে আমি সেটা দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে আমি কত দিন লাগতে পারে সেটা একটা আনুমানিক ধারণা, আমি তার সাইটের বয়স কত সেটা দেখে দিতে পারবো। অ্যান্ড যদি আরও স্পেসিফিক করে যদি দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ওয়েবসাইটের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডটাকে অ্যানালাইসিস করে পরে আমাকে দিতে হবে যে আসলে যারা র্যাঙ্ক করছে তাদের কী অবস্থা আর আমার কী অবস্থা, অ্যানালাইসিস করে পরে তাদের থেকে যদি আমার অবস্থা ভালো হয়, সো সেক্ষেত্রে তো অবভিয়াসলি আমি তাদের থেকে আগে থাকার কথা, অবশ্যই কোনো দিক থেকে আমি তাদের থেকে পিছিয়ে আসি। সো ওইটাকে যদি সলভ করে ফেলতে পারে, আলটিমেটলি গুগল কিন্তু আমাকে তার ফার্স্ট পেজে জায়গা করে নেবে। খেয়াল করে দেখেন, ক্লায়েন্ট কিন্তু তার লিঙ্কের মধ্যে কিন্তু এটা রাখে নেই যে বেস্ট ফিশিং কায়াক্স ফর বিগিনার্স, এটাও কিন্তু সে লেখা নেই। সো এটা একটা প্রবলেম, ঠিক আছে। সো এই ব্যাপারগুলোকে যে সর্ট আউট করে আপনি যেটা সুন্দর করে ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। একটু বলে নেই, কখনো ক্লায়েন্টকে 3টার বেশি সমস্যার কথা বলবেন না, 2টা রিজনে বলবেন না। এক, ক্লায়েন্ট বেশি সমস্যার কথা বললে পরে সেটা মাইন্ড করে, আপনার চেহারা দেখতে খারাপ বা আমার চেহারা দেখতে খারাপ, এই কথা যদি আপনি আমারা বলেন আমি অবশ্যই একটু মন খারাপ করবো বা আপনি অবশ্যই একটু মন খারাপ করবেন। যদিও চেহারা ভাই কারোরই সৃষ্টি না, চেহারা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতের সৃষ্টি করা জিনিস। সো এটার উপর ভাই আপনারও হাত নাই, আমারও হাত নাই, কিছু করার নেই এখানে। বাট তারপরও আমি দেখতে কালো, আপনি দেখতে সাদা, আপনি কেন সাদা আমি দেখতে কেন কালো, এই নিয়ে ভাই অনেকের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। আমেরিকাতে ভাই কিছুদিন আগে এটা নিয়ে বেশ ভালোই প্রবলেম হয়েছিল, যাই হোক সেটা ব্যাপার না। কথা হচ্ছে যে এটা নিয়ে ভাই ঝামেলা হয়। সো ক্লায়েন্টের সাইট যতই খারাপ হোক, আপনি যদি বেশি বলেন ভাই তোমার সাইট এত খারাপ কেন, এত খারাপ করে কেন বানাইছো সাইট, এই প্রবলেম সেই প্রবলেম, তাহলে ক্লায়েন্ট একটু মাইন্ড করতে পারে ব্যাপারটা যে ও আসলে আমার সাইটে খুব বাজেভাবে করে একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে। এটা কখনো করবেন না, সর্বোচ্চ 3টা প্রবলেম বলবেন ক্লায়েন্টকে, যে লাইক তোমার সাইটের মধ্যে কিওয়ার্ডটা প্লেস করা হয় নাই, তোমার সাইটের লিঙ্কে কিওয়ার্ডটা নাই, আর তোমার হেডিংয়ের মধ্যে কিওয়ার্ডটা দেওয়া নাই প্রপারলি, দ্যাটস ইট, ফাইন, আর কিছু বলা লাগবে না, জাস্ট এইটুকুই বলেন। তো এটা একটু প্রপারলি ক্লায়েন্টকে বুঝায় বলবেন, বুঝায় বলবেন, 3টা প্রবলেম জাস্ট দিবেন। সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে যদি অতিরিক্ত প্রবলেম দিয়ে দেন, কিছু ক্লায়েন্ট আছে এটা খালি প্রবলেম জানার জন্যই আপনারা নক দিচ্ছে, আছে অনেক ক্লায়েন্ট আছে, বিশেষ করে ইন্ডিয়ান, ফিলিপাইন, পাকিস্তানি, শ্রীলঙ্কান, বাংলাদেশের ইজ ট্রু, বাংলাদেশিরা এটা করে। সো এরা আপনাকে নক করে বলবে আমার সাথে কী প্রবলেম আছে না আছে, যদি বের করে দাও, আমি তোমাকে ব্যাকলিংকে কাজ করাবো। সো অনেক কথাবার্তা, তারা $500-1000 স্বপ্ন দেখাবে আপনাকে, $100-200 মনে হবে এখনই অর্ডার দিয়ে দিচ্ছে আপনাকে, এরকম একটা ব্যবসা তারা করবে। করে যখন আপনি পুরো সেটে যখন লিস্ট করে যখন তাকে দিয়ে দিবেন, পরে সে আপনাকে অর্ডারটা করবে না, ঠিক আছে। সো আরেকটা বিষয় বলি, কাজ কীভাবে করে করছেন এটা কখনো ক্লায়েন্টকে বলবেন না, কাজ কীভাবে করে করবো এটা কখনো বলবেন না। যদি মনে করেন কাজটা করতে পারবেন, ফাইন, কাজটা নিয়ে করে দেন। যদি মনে করেন কাজটা করতে পারবেন না, বলার দরকার নেই যে কাজটা করতে পারবো না, বরং কাজটা আমি করবো না, সিম্পল জিনিস। বাট কিছু ক্লায়েন্ট আছে দেখবেন, আপনি জানতে যাবে কাজটা কেমনে করে জানি তুমি করবা, একটু বলো তো আমার কী করলে পরে ঠিক হবে, একটু বুঝাও তো আমার, তুমি একটু একটু কনসালটেন্সি করো আমার সাথে, প্রয়োজন নেই। আগে দেখবেন বায়ার কোন দেশের, যদি ইউকে বা ইউএস হয়, অস্ট্রেলিয়া যদি হয়, ওকে ফাইন, সমস্যা নেই। বাট যদি অন্য কান্ট্রির হয়, বাট নামটাম যদি মনে করেন অন্য ইয়েটের হয়, অবশ্যই সতর্ক হওয়ার প্রয়োজন আছে আপনার। ফাইবার ইজ এ স্যাচুরেটেড মার্কেট, শুধু সেলাররা না, বায়ারও এখানে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড।
সো এত ক্রাউডেড একটা জায়গার মধ্যে এই ধরনের প্রবলেম থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার সেবার। একদম ক্লিন মার্কেট আপনি উপভোগ করে পাবেন না। সো ক্রাউডেড মার্কেটের মধ্যে এই ধরনের প্রবলেম ফেস করে আপনাকে কাজটা করতে হবে। সো এটা হচ্ছে আসলে মূল ব্যাপার, যে একটা সাইট যখন আপনি দেখবেন, দেখে আপনাকে মোটামুটি এভাবে করে এই পয়েন্টগুলোকে সর্ট আউট করে আপনাকে ধারণা করতে হবে যে আসলে মানে আমি কত মাস সময় লাগতে পারে এবং আমি কত ডলার বাজেট ক্লায়েন্টের কাছ থেকে চাইতে পারি। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্ট দেখবেন বলবে আমি তোমাকে ফুল ওয়েবসাইটে কাজ করাবো, তোমাকে দিয়ে আমি আমার পুরো ওয়েবসাইটের অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে কাজ করাবো। এমন সময় দেখবেন অনেক সময় ক্লায়েন্টটা বলে তোমার সাথে আমার কোনো ডিল টিল নাই, তুমি আমার এটা র্যাঙ্ক করে দেবে, ওই করবা সেই করা দরকার নাই, তোমাকে আমি আমার পুরো ওয়েবসাইটের জন্য অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে হায়ার করতে যাচ্ছিলাম, তোমার প্রাইসটা বলো। একজন এসইও এক্সপার্ট হিসেবে হায়ার যদি সে করতে চায়, তাহলে সবার প্রথমে তাকে জিজ্ঞেস করবেন তোমার ওয়েবসাইটের টপিক কী বা তোমার ওয়েবসাইটের নিশ কী। যেমন এই লোকের নিশটাকে যদি একটু দেখার ট্রাই করি আমি, এই লোক কাজ করে কি নিয়ে, ও তো দেখি দুনিয়ার সব কিছু নিয়ে কাজ করে, বিচ, বাইক, বট, ক্যাম্প, ক্লাইম, ফিশ, গিয়ার, হাইক, কায়াক, প্যাডেল, স্কুবা, তো দেখি সব নিয়ে কাজ করে। আচ্ছা, এটা আউটডোর্স দিতে হবে। আচ্ছা, এটা কি অ্যাফিলিয়েট টাইপের সাইট হ্যাঁ, নাকি? এটা অ্যাফিলিয়েট টাইপের সাইট। ও মোটামুটি সব কিছু নিয়ে কাজ করে। আচ্ছা, করুক, সমস্যা নেই, কাজ করলে পরে ভালো। বিষয় হচ্ছে যদি পার মান্থ কোনো বায়ের সাথে যদি কাজ করতে চান, একটু আগে সাইটটা জাস্ট লিঙ্কটা কপি করবেন, কপি করে, আচ্ছা লিঙ্কটা পরে কপি করলেও চলবে, যেটা করবেন গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো জন্য একটু গ্রুপের মধ্যে পোস্ট করে দেন। এখানে যাবেন, ভালো করে দেখেন, এইটা একটা সফটওয়্যার, আবারও বলছি এটা একটা সফটওয়্যার, কোনো ওয়েবসাইট বা কোনো টুলস না, এটা একটা সফটওয়্যার। সো সফটওয়্যারটা কী করতে হবে, ডাউনলোড করতে হবে। এটার দুইটা ভার্সন আছে, একটা পেইড একটা ফ্রি ভার্সন। আমরা ফ্রি ভার্সনটা দিয়ে কাজ করব। সো এখানে পেইড এবং ফ্রি দুইটাই আছে। এটা হচ্ছে আপনার পেইড ভার্সন, এটা হচ্ছে ফ্রি ভার্সন। আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, এটা ডাউনলোড করা শুরু করে দিবে, ঠিক আছে। যে উইন্ডোজ ফর লুকস লাইক ইউ আর রানিং উইন্ডোজ, সো উইন্ডোজে ডাউনলোড নাম যদি ক্লিক করেন, এটা তখনও ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে অ্যাজ লাইক এজ সফটওয়্যার জাস্ট ইনস্টল করে নেবেন কম্পিউটারের মধ্যে, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। আবারও বলছি এটা একটা সফটওয়্যার, এটা একটা ওয়েবসাইট বা কোনো টুলস না। সো এটাকে আপনার কম্পিউটারের মধ্যে ডাউনলোড করতে হবে। আপনি ভিএলসি মিডিয়া প্লেয়ার থেকে শুরু করে অ্যাডোবি ফটোশপ যেভাবে করে করেন, সেম টু সেম একই জিনিস। এটা একটা সফটওয়্যার, জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল করে নেওয়ার পরে যেটা হবে, আপনার এখানে চলে আসবে এই সফটওয়্যারটা, স্ক্রিমিং ফ্রগ স্পাইডারটা চলে আসবে। চলে আসার পরে এবার আপনি স্লাইডের লিঙ্কটাকে জাস্ট কপি করেন, কপি করে এই যে টুলসটা যেটা মানে এটা যে সফটওয়্যারটা যে ওপেন হয়েছে, এটা ওপেন হবে। এখন একটু যদি যাই আমরা এটার ভিতরে, গেলে পরে এটার মধ্যে অনেক ফাংশনালিটিস আছে, অনেক ফাংশনালিটিস আছে এটার মধ্যে। এত ফাংশনালিটিস আমাদের লাগবে না, আমরা এত ফাংশনালিটি নিয়ে কাজ করব না। আমি কয়েকটা পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধুমাত্র ওই কয়েকটা পার্টের মধ্যে কাজ করতে পারলেই এনাফ, আর লাগবে না। আচ্ছা, এই যে এখানে দেখেন এন্টার ইউআরএল টু স্টার্ট নামে একটা অপশন আছে, দেখছেন? এইখানে জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই স্ক্রিমিং ফ্রগ যেটা করবে, ও এখন পুরো ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই যে ওয়েবসাইটটা, এই পুরো ওয়েবসাইটটাকে এখনও স্পাইডার করবে, ক্রাউল করবে, যেটা যেই কাজটা ঠিক গুগল করে, সেম টু সেম যেই কাজটা ঠিক গুগল করে সেটা ঠিক এখন ও করবে, করে আমাকে একটা রিপোর্ট দিবে। গুগল তো আর আমার রিপোর্ট দেয় না, ও দেয়। সো এই জন্য ও রেট লাগবে আমার, আমরা একটু ওয়েট করি। স্যার, জি বলুন। স্যার, জি বলুন। স্যার, স্যার আমি একটা যে কমেন্টে একটা লিংক শেয়ার করি, একটু আমাকে এটা একটু দেখেন তো স্যার, এটা কি কোনো ওয়েবসাইট কিনা স্যার? blogger.com এ গিয়ে আমি এটা ওপেন ক্রিয়েট করছি, তো ওটা ওয়েবসাইট দেখাইতেছে না, ওটা বলছে এটা একটা ওয়েবসাইট। আচ্ছা, দেখছি আমি।
আপনার ওয়েবসাইট তৈরি হয়েছে, বাট আপনি আমাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারছেন না। আপনি নিচে দিকে চলে আসেন, হ্যাঁ, এখানে একটা অপশন আছে ভিউ ব্লগ, হ্যাঁ, এই ভিউ ব্লগে ক্লিক করেন, ক্লিক করে দেখবেন আপনার ওয়েবসাইটে চলে আসছে। এই লিঙ্কটা আমাকে দেন, এই যে এই লিঙ্কটা, ভিউ ব্লগে ক্লিক করে এই লিঙ্কটা চলে আসবে, এই লিঙ্কটা আমাকে দিবেন, এই যে এই লিঙ্কটা দেন। বুঝতে পারছেন বিষয়টা? ভিউ ব্লগে ক্লিক করে ওই লিঙ্কটা আমাকে একটু কপি করে দিয়ে দেন। আপনি যেটা দিচ্ছেন এটা হচ্ছে আপনার সেটিংস পেজের লিঙ্ক, আপনি সাইটের লিঙ্কটা দেননি আমাকে। সেটা তো মনে অনেক সময় লাগবে, এটা যে আপনাকে দেখতেছি সময় লাগার কথা অনেক। তো আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে অনেক টাইমের ব্যাপার, এটা একটু ওয়েট করি, আমরা দেখি আসলে আর একটু ওয়েট করলে কিছু হয় কিনা, আমি এটা দেখে নেই। যেটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা একটা ব্লগ স্পটের ফ্রি ওয়েবসাইট। জি স্যার, এটাতে কি যে ডোমেইন কিনে যে যেরকম ওয়েবসাইট কিনে কাজ করে এরকম কাজ করতে পারবো না স্যার? জি না, এটাতে করা যাবে না। ব্লগার ওয়েবসাইটের মধ্যে আপনি এত কিছু করতে পারবেন না, ব্লগার আপনাকে সেই ফ্যাসিলিটি দিবেন না, আর ব্লগার দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আমি আপনাদেরকে যে ওয়েবসাইট নিব, মানে আজকেও তো হচ্ছে আপনাদের 19তম ক্লাস, আমাদের তো লাস্ট টাইম হচ্ছে 25তম ক্লাস পর্যন্ত, তো 25টা ক্লাসের পর কিন্তু আমাদের সবারই ওয়েবসাইট লাগবে। সো আমি আপনাদেরকে যেই বিষয়টা দেখাবো, আচ্ছা আপনাদের কোর্স মডেলে কিছুটা চেঞ্জ আসতে পারে, আই থিঙ্ক সো, আমি এটা দেখার ট্রাই করবো আর কি। সো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের আমি যেটা দেখাবো, মার্কেটে বর্তমানে ব্লগার দিয়ে কোনো সাইট হয় না। মার্কেটে বর্তমানে যারা ক্লায়েন্ট বা যারা বায়ার, এরা ব্লগ স্পট বা ব্লগার দিয়ে কোনো সাইটই তারা করে আপনাকে দিবে না যে তুমি এটার জন্য এসেও করে দাও আমাকে, কখনও তারা এটা করবে না। একদম কম করেও যদি হয় তারা আপনাকে একটা ওয়ার্ডপ্রেস সাইট দিবে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দিয়ে তারা আপনাকে বলবে এইটার জন্য তুমি কাজ করে দাও আমাকে। আমি আপনাদেরকে যেটা দেখাইছি ইউএসটিএসও প্লাগইন দিয়ে অন পেজ করার যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইছি, এটা ছিল ওয়ার্ডপ্রেসের একটা ফ্যাসিলিটি। ব্লগারে আপনি এই ধরনের কোনো ফ্যাসিলিটি পাবেন না, ব্লগারে এগুলো করা যাবে না। সো আপনাকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে, ওয়ার্ডপ্রেসের জন্য আপনাকে প্রিমিয়াম ডোমেন এবং প্রিমিয়াম হোস্টিং কিনে তারপর কাজ করতে হবে। এই ব্লগারের ফ্রিসে দিয়ে এটা করা যাবে না। আর এটা একটা ব্লগার সাইট হয়েছে, আপনার নাম নাই আর কি, helal121.com.blogspot.com, এটা হয়ে গেছে আর কি। ইউএসটিএসইও কি শুধু ওয়ার্ডপ্রেসে ইউজ করা যাবে? সরি বুঝিনি। ইউএসটিএসইও এটা কি শুধু ওয়ার্ডপ্রেসে? জি, ইউএসটিএসইও অনলি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ধরনের প্ল্যাটফর্মে বা সিএমএস এর ক্ষেত্রে ইউএসটিএসইও প্রযোজ্য না। সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন তাহলে অন্য সাইটে আমি কাজ করবো কীভাবে করে? অন্য সাইটে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ডেভেলপারের হেল্প নিতে হবে। আপনি এসইও এক্সপার্ট, আপনি ওয়েবসাইট ডেভেলপার না। সো আপনাকে যদি ক্লায়েন্ট বলে তুমি আমার এই কাজটা করে দাও, অবশ্যই করবেন না, কারণ একজন মানুষ সব ব্যাপারে এক্সপার্ট হতে পারে না। যেই লোক মেডিসিন স্পেশালিস্ট, এই লোক ইএনটি স্পেশালিস্ট না। যেই লোক সার্জন করে, যে লোক অপারেশনে রোগী অপারেশন করে, এই লোক কখনো চোখের ব্যাপারে অভিজ্ঞতা হবে না, এটা সম্ভব না। যদি কোনো ডাক্তার বলে আমি সবই পারি, আমি ইএনটি স্পেশালিস্ট, আমি মেডিসিন স্পেশালিস্ট, আমি সার্জনও করি, আমি হচ্ছে আপনার আদার যে পার্টগুলো আছে সবই আমি পারি, আমি প্রত্যেকটা পার্টি এক্সপার্ট, এই ডাক্তারের ক্ষেত্রে কেউ জীবনে যাবে না। কারণ একটা ডাক্তার কখনো প্রত্যেকটা পার্টে এক্সপার্ট হতে পারে না। সে বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের আপনার প্রিন্সিপাল হোক, এই প্রফেসর হোক, তা তো লাভ নেই, এটা সম্ভব না। সো আমরা এসইও নিয়ে কাজ করি, আমরা ডিজিটাল মার্কেটিং করি, আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো আমরা পারবো না, এটা আমরা পারি না। সো এটা হবে না আমাদের দ্বারা। আমরা যদি ক্লায়েন্ট যদি বলে সিম্পল কথা ভাই, তোমার ডেভেলপারের সাথে আমাকে কথাবার্তা বলাই দিতে হবে, তোমার ডেভেলপারকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব, সে আমার ইনস্ট্রাকশন ফলো করে যদি কাজটা করে দেয় তোমার অন পেজটা হয়ে যাবে। আর যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে সেক্ষেত্রে আমি নিজেই তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবো, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ডেভেলপারের হেল্প লাগবে এই ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন এটা যদি আমরা নিজের কাজে ব্যবহার করি। কোনটা স্যার? এই যেমন হেলাল ব্রাইটিস প্রোডাক্ট, এটা যদি আমরা নিজের কাজে কি কোনোভাবে ব্যবহার করতে পারি? হ্যাঁ পারবেন, বিজনেসের জন্য? না বিজনেসের জন্য পারবেন না, পারবেন আপনার করলে পরে না করবে কি, কিন্তু দেখতে ভালো লাগবে না তো জিনিসটা। আর এইভাবে কাজ শেখার জন্য খুঁটিনাটি কেটাতে শেখা যেতে পারে না, তাও পারা যাবে না, কারণ আপনি ওয়ার্ডপ্রেসে যে কাজগুলো করবেন এগুলো ব্লগার আসবেই না, সিস্টেমই নেই ব্লগার, আপনি করবেন কেমনে, প্র্যাকটিস করবেন কেমনে?
আমি তো কইলা স্যার অনেক খুশি হয়ে গেছিলাম। না না না, এটা সম্ভব না। ওর মধ্যে সিস্টেমই নেই, ওয়ার্ডপ্রেসে যে ফিচারগুলো আপনি পাবেন এগুলো তো এখানে তো পাবেনই না, আপনি করবেন কেমনে? আমরা তো মনে করেন আপনারা দেখবেন আপনাদের কোর্স মডিউল যেটা আছে, আমি হয়তো বা যেটা করতে পারি কোর্স মডিউল কমাইতে পারি, কারণ প্রিভিয়াস ব্যাচের যে এক্সপিরিয়েন্সগুলো পাচ্ছি মানে এরা জানে অনেক কিছু লাইক, বাট সবগুলো ক্ষেত্রে আসলে এটা প্রপারলি কাজ করতে পারে না। আপনি অনেক কিছু জানেন বাট আপনি কোনোটাই পারফেক্টলি জানেন না, তার থেকে বেটার হচ্ছে আপনি অল্প জানেন বাট সেটা খুব পারফেক্টলি আপনি জানেন। সিম্পলি বোঝেন, একদিনের লাঞ্চে যদি হচ্ছে আমি আপনাকে ধরেন পোলাও বিরিয়ানি দিলাম, আমি আপনাকে খিচুড়ি দিলাম, আমি আপনাকে হচ্ছে আলু ভর্তা দিলাম, আমি আপনাকে ইলিশ মাছ ভাজি দিলাম, আমি আপনাকে পান্তা ভাত দিলাম, আমি সব দিলাম আপনারে, খাবেন আপনি একবেলাতেই, দুপুরবেলা আপনি সব খাবেন একসাথে, এটা কখনো সম্ভব না। পোলাও বিরিয়ানি খাওয়ার পর কারো খিচুড়ি খেতে ইচ্ছা করবে না, কারো খিচুড়ি খাওয়ার পর কারো পান্তা ভাত খেতে ইচ্ছা করবে না, এটা হবে না অ্যাকচুয়ালি। সো এইটির জন্য আসলে যেটা মনে হচ্ছে আমার কাছে যে আমি তো সব দিচ্ছি, তো দেওয়ার পরে এটা আসলে পেটে গিয়ে ওই হজবরল হয়ে যাচ্ছে, মানে খিচুড়ি তারপর আপনার এই পোলাও বিরিয়ানি পান্তা ভাত সব পেটের মধ্যে গিয়ে হজবরল হয়ে যাচ্ছে, এখন তারা বুঝতেছে না আসলে কোনটা কী হচ্ছে আর কি। তো এই জন্য যেটা চিন্তা করতেছি কোর্স মডিউলটা আসলে কমায় দিব আমি, মানে আমি স্টেপ বাই স্টেপই যাবো, বাট তাড়াহুড়া করবো না যে আমাকে হচ্ছে যে কোর্স মডিউল পড়া শেষ করতে হবে। সো আমি যতটুকু দেখাবো পারফেক্টলি স্টেপ বাই স্টেপ অনুযায়ী যাবো, যতটুকু পর্যন্ত যেতে পারি ওইটুকু পর্যন্ত জাস্ট থাকবো। তারপরে যে পার্টটুকু আছে ওইটুকু হয়তো বা আপনারা জানবেন না, ওইটা হয়তো বা ডে বাই ডে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন এরকমটা। বাট আমি সবই দিলাম, অল্প অল্প করে দিয়ে দিলাম, কিছুই পারলাম না কাজ করতে। কেউ যদি বলে ধরেন আমি সব দিয়েছি আপনারে, বাট আপনি একটা কাজ করতে গেছেন পারতেছেন না কাজটা করতে, আলটিমেটলি কিন্তু কেউ ডিমান্ড আপনাকে দিবে না, এটার জন্য আর কি। না স্যার, ভাই সোশ্যাল ভিডিওগুলো তো থাকবেই স্যার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে হচ্ছে যে আপনার ফেসবুক মার্কেটিং যে পার্টটা আছে এই পার্টটা আমি আপনাকে দেখানোর জন্য ট্রাই করব, নো প্রবলেম, সমস্যা নাই। বাট আমি যতটুকু দেখাবো সেটা পারফেক্টলি ইমেল মার্কেটিং এটা তো লাস্টের দিকে আছে, সো জানি না দিতে পারবো কিনা। আচ্ছা ভাইয়া, এই কোর্স মডিউলটা কি দেওয়া যায়? এগুলো তো ভাই দেখেন প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট, কিন্তু আমি সব দিতে গেলে পরে আপনি মানে আমি যতটুকু দেখছি প্রিভিয়াস ক্লাসের এক্সপিরিয়েন্স মানে হজবরল হয়ে যায় ক্লাস, মানে লাস্ট অফ অল যেটা হয় কিছুই আসলে না ভাই, আমরা পারা যায় না। তো আমি কিন্তু ট্রাই না ভাই, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এটা একটু আমি বলি আমি যেটা ট্রাই করব, তাহলে আপনি একটা করে দিল সমস্যা নেই, একদিন একটা করে দিল আমরা কি একদিন একটা যতটুক মানে হবে না, থাকলে তো হবে। শোনেন আমি এই জিনিসটা নিজেও চিন্তা করছি যে একটা জিনিস যদি প্রপারলি করতে চাই আমি ট্রাই করছিলাম যে পুরো ব্যাপারটা শিখিয়ে দিতে পারি, বাট যেটা আমি ফেস করতেছি প্রিভিয়াস ব্যাচের যে এক্সপিরিয়েন্সগুলো আপনি সবই জানবেন কিন্তু কাজ করতে গিয়ে কাজ করতে পারবেন না, মানে যখন ডিরেক্টলি ক্লায়েন্টের যখন কাজ করবেন আপনি কাজ করতে পারবেন না, কারণ একটা কথা আছে না যে কে কাজ দেবে, যে অল্প যে জানে তার থেকে যে ওই ব্যাপারে অনেক ভালো জানে তাকে সে কাজটা দিতে পারে। ধরেন আপনি এসিও জানেন, ধরেন আমি বললাম শুধুমাত্র আপনি এসিওটা ধরেন জানেন খুব পারফেক্ট, আপনি এসিওটা জানেন, বাকিগুলো আপনি জানেন না। এসিওর অনেক মার্কেট আছে, প্রচুর মার্কেট আছে এসিওর। আপনি শুধুমাত্র মেডিসিন স্পেশালিস্ট, আর কিচ্ছু আপনি জানেন না, যদি মানে শুধুমাত্র আপনি মেডিসিনে কাজ করেন আর কোনো কিছু নিয়ে আপনি কাজ করেন না, আপনার ডিমান্ড আছে। আপনি শুধুমাত্র ইএনটি স্পেশালিস্ট, আপনার ডিমান্ড আছে, আপনি কাজ করতে পারেন ইএনটি নিয়ে। আপনি সব জানেন বাট অল্প অল্প করে জানেন, আপনি কখনো রোগী পাবেন না, কোনো পেশেন্ট আপনার কাছে যাবে না যে ভাই আমাকে একটু আপনি চিকিৎসা করেন, কারণ যেই লোক সব জানে তার কাছ থেকে আসলে যাওয়া যায় না। হ্যাঁ হয়, সর্ববিদ্যা বিশারদ বা অন্তত এক্সপার্ট এক লেভেল হলেও অনেকগুলো তার অভিজ্ঞতা থাকে, বাট এটা তো আর একদিনে হয় না। তো আমি যেটা দেখতেছি সেটা প্রবলেম করতেছে, সো এই জন্য আমি যেটা চিন্তা করছি যে আমি স্টেপ বাই স্টেপই যাবো, আস্তে আস্তে করে আগাবো। আজকে তো 19তম ক্লাস, সো আপনাদের তো আরও প্রায় 30টা ক্লাস আছে আমাদের। সো আমি যদি আপনাদের 20টা ক্লাসের মধ্যে যদি এসইও পার্ট শেষ করতে পারি, সো আমাদের এসইও পার্ট ফেসবুক দিয়ে পড়ার বেশি সময় লাগবে না। সো যতটুকু পর্যন্ত যাবো ততটুকু পর্যন্ত যাওয়ার পরে আপনারা যতটুকু জানবেন পারফেক্টলি জানবেন। আর এই কোর্স তো শেষ না, আপনারা তো আরও অনেক কিছু শিখবেন ডে বাই ডে যখন কাজ করবেন। ইন্ডাস্ট্রি তো এটাই শেষ না যে 2 মাস কোর্স করার পরে তো শেষ, কাজ করা শুরু করে দেবে এমনটা তো না, আপনারা তো ডে বাই ডে আরও অভিজ্ঞতা অর্জন করবেন। আমি তো আশা রাখতেছি আপনারা 5 বছর 10 বছর পরও যখন থাকবো ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আমার, যে ভাই কেমন আছেন, আপনার সাথে ভাই দেখা হয়েছিল, আমি তো সেই আশা করতেছি। সো শিখে নেবেন আপনারা, সমস্যা হবে না, বাট যতটুকু আমি দেখাবো পারফেক্টলি দেখানোর জন্য ট্রাই করবো। এখন জানি না আসলে কতটুকু মতো শেষ করতে হবে, কারণ আপনার উপর এটা আমি ফার্স্ট ট্রাই করতেছি যে আসলে আমি জানি না এটা আমি পারবো কিনা, বাট ট্রাই করতেছি আমি এটা করার জন্য, কারণ আমি সব দেখায় অল্প অল্প করে দেখানো হচ্ছে, যতটুকু দেখাবো পারফেক্টলি দেখানোটা ভালো মনে হচ্ছে আমার কাছে, এটা আর কি। আচ্ছা ভাইয়া, এই যে কোর্স শেষে কি আমাদের ভিডিওগুলোকে সবসময়ের জন্য পাবো না আমরা? এখন তো ভিডিওগুলো ডাউনলোড দিতে পারতেছি না। এটা আসলে বলতে পারছি না, কারণ ভিডিওর অথরাইজেশন হচ্ছে আপনার এলডিপি ম্যানেজমেন্টের হাতে আসে, এটা বলতে পারছি না আমি আসলে।
ভিডিও কি করা হবে এটা আসলে আমি জানি না, এটা থাকতে পারে বা আপনাদেরকে মানে দিয়ে দেওয়া যেতে পারে যে ড্রাইভার একবারে দিয়ে দিবে, এটাও হইতে পারে, আমি আসলে জানি না এটা কি করা হবে। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি তো একদিন একটা সিস্টেম করেছিলেন যে আগে তো অটো ডাউনলোড হতো না ড্রাইভে, তো এখন ওই সিস্টেমটা করার পর অটো ডাউনলোড হচ্ছে, ইভেন আমরা ডাউনলোড করতে পারতেছি না। আগে আপনি রেকর্ড করে ডাউনলোড করতেন, তখন আমরা আর কি ভিডিওগুলো ডাউনলোড দিতে পারতাম, এখনো তো রেকর্ড করতে, এটা তো দিচ্ছে রেকর্ডিং করতে, কিন্তু আমরা তো ডাউনলোড করতে পারতেছি না। এখন যায় আপনি ট্রাই করে দেখুন। জি ভাই, এখন করা যাচ্ছে। আচ্ছা ভাই স্ট্রিমিং ফ্রগে মেবি অনেক টাইম নিতেছে, সেটা তো এখন কি স্টপ করা, স্ক্রিন ফরম্যাটে ক্লিয়ারলি আউটপুট কি প্রবলেম গুলো ভেরিফাই করতে হবে এখান দিয়ে। এরা মেইনলি কাজটা কি করে স্ট্রিমিং? আচ্ছা আমি দেখাচ্ছি কি অ্যানালাইজ করে? আচ্ছা আমি দেখাচ্ছি ফাইন, নো প্রবলেম। দেখ এটা ফুল হবে, এটা 9% হয়েছে, আমি এটা পজ করে দিয়েছি, বাট এটা ফুল হয়ে 100% মতো যাবে। সিস্টেম এক, জাস্ট এটা আমি পুরোটা নিচ্ছি না আর কি। দেখেন আমাদের এখানে অনেক পার্ট আছে, ওকে, অনেক পার্ট আছে এখানে, অনেক কিছু দিছো, এতগুলা পার্টে আমরা আসলে কাজ করব না। একটু ভালো করে নেন, নোট ডাউন করেন। রেসপন্স কোড, ইউআরএল, পেজ টাইটেল, মেটা ডিসক্রিপশন, H1 ট্যাগ অ্যান্ড ইমেজ, এই কয়েকটা পার্ট যেগুলোতে আসলে আমরা অন পেজে দেখেছিলাম, এই যে অন পেজ পার্টে আমরা যেহেতু দেখেছিলাম, এইটুকু পার্টটা জাস্ট হচ্ছে আমরা এখানে একটু অ্যানালাইসিসটা করব। তা আমি যদি রেসপন্স কোডে যদি যাই, এখানে রেসপন্স কোডে আসলে এখানে একটা অপশন আছে ফিল্টারিংয়ের, এখানে অল দেওয়া আছে। আমি এখানে ক্লিক করে দিব ক্লায়েন্ট এরর, মানে ওর ওয়েবসাইটে এমন কোনো পেজ আছে কিনা যেই পেজগুলোতে গেলে পরে বর্তমানে একটা 404 এরর দেখায়। আমি যদি এটা যদি ব্রাউজারে ওপেন করি, ধরেন আমি যদি একটা ব্রাউজারে ওপেন করি এই পেজটা, আমি দেখি এটা আসলে 404 এখনও আছে কিনা, একটু দেখি আমি। হ্যাঁ, এই পেজটা 404 হয়ে আছে, বাট এটা কিন্তু ও জানে না। এটা কিন্তু থাকাটা কিন্তু উচিত না। একটা ক্লায়েন্ট মানে একটা ইউজার বা একটা ভিজিটর যখন এই পেজে আসবে, সে কিন্তু এই পেজ দেখার পর আলটিমেটলি সে কিন্তু আর মানে তার যেটা চাহিদা ছিল সেটা কিন্তু সে আসলে পাইল না। ওর উচিত ছিল এই পেজটাকে অটোমেটিকলি হোম পেজে বা এটা রিলেভেন্ট অন্য কোনো পেজে রিডাইরেক্ট করে দেওয়া বা রিডাইরেকশন করা। রিডাইরেকশনের পার্টটা আমরা দেখেছিলাম টেকনিক্যাল এসইওতে, সো ওই জিনিসটা করা আমাদের উচিত ছিল, বাট ওইটা করে নাই। কী করতে হবে? নোট করতে হবে আমাদেরকে জিনিসটা, যে তোমার সাইটের মধ্যে একটা 404 পেজ আছে, যেটা আলটিমেটলি তোমার উচিত ছিল ওইটাকে রিডাইরেক্ট করা একটা রিলেভেন্ট পেজে, বাট তুমি সেটা করতে পারো নাই বা তুমি সেটা করো নাই। সো ট্রাই টু বেস্ট, এটা তুমি করে ফেলো, মানে রিডাইরেকশনটা করে ফেলো তুমি, এটা আমরা ওকে বলবো, সাজেস্ট করবো। এবং আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে সার্ভার এরর। সার্ভার এররটা হচ্ছে, একটু বুঝায় বলি, ক্লায়েন্ট এররটা হচ্ছে কি আলটিমেটলি যদি আপনার ওয়েবসাইটে যদি এমন কোনো পেজ থাকে যে পেজটা আগে ছিল বাট এখন নাই, এটাকে বলা হয় ক্লায়েন্ট এরর বা 404 এরর। আর সার্ভার এররটা হচ্ছে যে যদি আপনার ওয়েবসাইটে এমন কোনো পেজ থাকে যেটা সার্ভার জনিত কারণে বা আপনার হোস্টিং প্রোভাইডার জনিত কারণে লোডিং হতে পারছে না, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে সার্ভার এরর। অনেক সময় অনেক ওয়েবসাইটে সার্ভার এরর থাকতে পারে, এটা হয় হোস্টিং প্রোভাইডারের কারণে, অনেক সময় সার্ভার এরর থাকতে পারে। সেক্ষেত্রে এইটা ওই ক্লায়েন্টকে বলেও লাভ নাই, এটা তখন বলতে হবে ডেভেলপারকে বলতে হবে, ভাই আপনি একটু দেখেন বিষয়টা কী করা যেতে পারে, সাইটের এই পেজগুলোতে সার্ভার এরর আসতেছে, সো একটু দেখেন, ঠিক আছে? এটা বললে পরে এটা সে সলভ করে দেওয়ার জন্য ট্রাই করবে। আচ্ছা, এক্ষেত্রে একটু প্রশ্ন করতে পারেন অনেকে যে তাহলে ভাইয়া আপনার মতে ভালো হোস্টিং প্রোভাইডার আসলে কারা কারা হতে পারে? এটা যেমন একটা প্রবলেম, সো নিজেদের জন্য তো ভালোটা আসলে করাটা দরকার, তাই না? প্রশ্ন করতে পারেন অনেকে। সো এটা কি আরো মনে প্রশ্ন আসছে, মানে কি এমনি বললাম? জি ভাই, আমার কোশ্চেন। আচ্ছা, হোস্টিং জিনিসটা কি, এটা কি সবাইকে বুঝি আমরা হোস্টিং জিনিসটা কি? না ভাইয়া। আচ্ছা, বুঝি না, একদম সহজ করে দেখেন। আপনি যদি একটা দোকান দিতে চান, আজকে ধরেন আমি একটা আজকে দোকান দিব, আমরা বলেছিলাম কিওয়ার্ড রিসার্চ করার সময় যে কিওয়ার্ড হচ্ছে ইজ লাইক এ প্লেস, একটা প্লেস বা একটা জায়গার মতো করে আসলে কাজ করে কিওয়ার্ডটা, যে একটা জায়গাতে আমি একটা দোকান দিব। তো জায়গাটা যদি কিওয়ার্ড হয়, দোকানটা যদি আমার ওয়েবসাইট হয়, তাহলে দোকানের যে নামটা আছে না, দোকানের যে নামটা, ধরেন দারাজ, ধরেন আজকের ডিল, এই যে নামটা, এই নামটাকে বলা হয় হচ্ছে আপনার ডোমেন, দোকানের নামটা। আর দোকানটা যে মার্কেটে দিব, ওই মার্কেটের জায়গার ভাড়া আছে না, আমার কি এমনি বসতে দিবে দোকানটা যে মার্কেটের মধ্যে আমি যাবো দোকানে বসায় ফেলবো, এরকম থেকে হবে? অবশ্যই হবে না। আমাকে একটা জায়গা ভাড়া নিয়ে পরে ওইখানে দোকানটা দিতে হবে। এই যে জায়গার যে ভাড়াটা, তো আমার যে ওয়েবসাইটটা করবো, আমার যে দোকানটা হবে অনলাইনে, এই দোকানটার মধ্যে আমি যে কিছু ছবি টবি আপলোড দিব,
কিছু যে টেক্সট লিখবো, কিছু প্রোডাক্ট দিব, কিছু ভিডিও আপলোড করবো, এই ভিডিও ছবি যাবে কই? এই ভিডিও বা ছবিটা থাকবে কোথায়? এটা তো থাকতে হবে কোথাও না কোথাও। ধরেন আমার এই যে ফেসবুকে যে আমরা এত ছবি দিই, এত ভিডিও দিই, এটা থাকে কোথায়? ফেসবুকে ডাটা সেন্টার আছে না? আপনারা মনে হয় দেখছেন ফেসবুকে ডাটা সেন্টারটা, ফেসবুক ডাটা সেন্টার দেখছেন তো মনে হয় আপনারা? দেখাই, আমরা যে এই যে এত ভিডিও যে আপলোড দেই ফেসবুকে, এগুলো থাকে কই? আমার ফোনের মধ্যে ভিডিওগুলো তো হচ্ছে আমার ফোনের ওই এমবি কাটে বা জায়গা কমে। সো ফেসবুকের কি এরকম ডাটা সেন্টার নাই? এটা হচ্ছে ফেসবুকের ডাটা সেন্টার, ঠিক আছে? ওরা এরকমভাবে ডাটা সেন্টার বানায় রাখছে। এগুলোর মধ্যে হচ্ছে জাস্ট এরকম সার্ভার বসানো। এগুলো কিন্তু একটা সিপিইউ, বাট এই সিপিইউগুলো হচ্ছে বলা হয় সার্ভার আর কি। সো এইগুলোর মধ্যে একটা যে স্টোরেজ কত হবে? এইগুলো একটা স্টোরেজ থাকে প্রায় হচ্ছে কয়েক হাজার টিবি থাকে। কয়েক হাজার বলতে 3-4 হাজার বা 5,000 টিবি হইতে পারে, আমি জানি না স্পেশালি, বাট কয়েক হাজার টিবি হয়। বাংলাদেশের লোকাল মুভি সার্ভারগুলো তো 2-3 হাজার টিবি করে ইউজ করে ওরা। এগুলো যদি ক্র্যাশ হয়ে যায় কি আর করার বলেন? এটা তো হইতেই পারে, আমি ইলেকট্রিক্যাল ডিভাইস কে গ্যারান্টি দিবে? বাট তারপরেও ফেসবুক ট্রাই করে এগুলোকে ইয়ে করার জন্য। বাট এইটা হচ্ছে ডাটা সেন্টার, হ্যাঁ। সো আপনি একটা ওয়েবসাইট করতে গেলে পরেও আপনার ওই ভিডিও ছবি থাকবে কই? আমরা যেগুলো ফেসবুকে আপলোড দিই এগুলো কিন্তু ফেসবুকের এই ডাটা সেন্টারে কিন্তু থাকে। পৃথিবীর সবচেয়ে বড় ডাটা সেন্টার হচ্ছে ফেসবুকের বর্তমানে। ওদের থেকে বড় ডাটা সেন্টার আর কারো নাই। 250 কোটি ইউজারের, অ্যাক্টিভ ইউজারের মান্থলি ডাটা ওরা এখানে রাখে। এটা হচ্ছে সিলিকন ভ্যালিতে, আপনার ইউএসএতে। সো এখানে ওরা এটা রাখে। গুগল তো ইউজারের ডাটা রাখে না, ওদের তো ইউজারের ডাটা রাখে। গুগলকে ছবি আপলোড করেন আপনি, গুগলকে ভিডিও আপলোড করেন, এগুলো তো করার প্রয়োজন পড়ে না। ফেসবুকে তো করেন। সো গুগলের ডাটা সেন্টার, ইউটিউবও তো আছে। ইউটিউবের ডাটা সেন্টার ডিফারেন্ট, বাট গুগলেরটা আছে, ইউটিউবেরটা আছে, বাট ফেসবুকে ভিডিও যাচ্ছে, ছবিও যাচ্ছে, সবই যাচ্ছে। ইউটিউব চ্যানেলে ভিডিও যাচ্ছে। ইউটিউবে কিন্তু আপনার লিমিটেশন আছে কিছু, বাট ফেসবুকে কিন্তু কোনো লিমিটেশন নেই। আপনি সেম ভিডিও ফেসবুকে চাইলে 2-3 জায়গায় দিতে পারবেন, আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউটিউবে কিন্তু করা যাবে না, ওরা কিন্তু কপিরাইট ধরবে। বাট ফেসবুকে কিন্তু এই ধরনের কোনো বাধা নিষেধ নাই। অনেক ব্যাপার আছে ফেসবুকের ক্ষেত্রে, অনেক মানে সুবিধা দেয় ফেসবুক আমাদেরকে। বাট এইটার জন্য বর্তমানে হচ্ছে ইয়ে করছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে যে আপনার যে সাইটের যে ভিডিও বা ছবিগুলো হবে, এগুলো কিন্তু এরকম কোথাও না কোথাও রাখতে হবে জিনিসটা। এইটা যারা রাখে তাদেরকে বলা হয় হচ্ছে হোস্টিং প্রোভাইডার। এটাকে বলা হচ্ছে হোস্টিং প্রোভাইডার। এটা আপনাকে স্পেস বা ডাটা সেল করে, বা এটা হোস্টিং বা একটা জায়গা সেল করে আপনার কাছে, যেখানে আপনার ওয়েবসাইটের এইগুলো থাকবে। সো এরকম হোস্টিং প্রোভাইডার অনেক আছে বর্তমানে, বাংলাদেশি আছে, ইন্টারন্যাশনাল আছে, অনেকেই আছে। সো ভালো কে বলতে আসলে বলতে গেলে আছে, অনেকেই আছে ভালো। আপনি গুগলে সার্চ করলে পরে অনেকে পাবেন। আমি যখন আপনাদের ওয়েবসাইট নিয়ে যখন আলোচনা করবো, তখন আমি বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব না আসলে বেটার কে ভালো কে, এটা আমি আপনাদেরকে তখন দেখিয়ে দিব না। আছে অনেকজনই আছে, ভালো খারাপ মিলাই আছে। সো দেখাবো আমি বিষয়টা আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একটু দেখতে হবে যে ওইরকম সার্ভার এররগুলো আসলে আছে কিনা আপনার ক্লায়েন্টের সাইটের মধ্যে। যদি থাকে, সো এটা অবশ্যই ডেভেলপারকে বলবেন, মানে ক্লায়েন্টের সাইটের ডেভেলপারকে বলবেন যে এখানে একটা প্রবলেম আছে, দেখেন সলভ করার জন্য ট্রাই করেন। সে তখন এটা চেষ্টা করে ঠিক করে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে ইউআরএল হচ্ছে আপনার সাইটের লিঙ্ক, এটা তো আমরা জানি। সো ইউআরএলের মধ্যে কোনো রকম আন্ডার স্কোর আছে কিনা, এটা কিন্তু দেখতে ভালো দেখা যায় না, যে লিঙ্কের মধ্যে আন্ডার স্কোর বা আপার কেস বা প্যারামিটার, এগুলো কিন্তু দেখতে ভালো দেখা যায় না, সুন্দর লাগে না জিনিসটা দেখতে। সো এটা আমরা কখনো করব না, এগুলো আমরা রাখবো না, বা যদি থাকে নোট ডাউন করবো, নোট ডাউন করে ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিব। পেজ টাইটেল, আমাদের যে পেজের যে টাইটেলটা, সেটা কি মিসিং আছে কিনা, কোনো পেজে ডুপ্লিকেট আছে কিনা, এখানে অনেকগুলো ডুপ্লিকেট আছে। তারপর হচ্ছে আমাদের ওভার 60 ক্যারেক্টার্স, আমরা দেখেছিলাম যে 60 ক্যারেক্টার বেশি কখনো টাইটেল হওয়াটা ঠিক না, এটা এলিপসিস চলে আসে, সেটা আছে কিনা দেখবো আমরা এখান থেকে চেক করে। যদি থাকে যে এগুলো প্রবলেম, এগুলো সব প্রবলেম, এখানে প্রায় 1282টা পেজে প্রবলেম আছে, এরকম 1282টা পেজে ওর টাইটেল 60 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, এটা একটা প্রবলেম। সো এগুলো সব নোট ডাউন করবো আমরা। তারপর মেটা ডিসক্রিপশন মিসিং আছে কিনা, কোথাও মিসিং আছে 245টা পেজে। তারপর ডুপ্লিকেট আছে কিনা, কোথাও 4টা পেজে ডুপ্লিকেট আছে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন। তারপর 155 ক্যারেক্টারের বেশি আছে কিনা, আছে 150টা পেজেই বেশি আছে। সো এগুলো আমরা খেয়াল করবো, এগুলো আছে কিনা। H1 ট্যাগে আমরা যাব, H1 ট্যাগ গিয়ে আমরা দেখবো যে মিসিং আছে কিনা, তারপর ডুপ্লিকেট আছে কিনা। জি, খেয়াল করতে এখন যেমন গুগলে কোনো কিছু সার্চ করলে ওই জিনিসটা গুগল ওই সার্চের রেজাল্টে মেটা ডেসক্রিপশনটা দেখায় না, সে ওই ওয়েবসাইটের মধ্যে কোনো যে কন্টেন্ট থাকে এটা ওইটাকে আর কি। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি দেখেন,
মেটা ডিসক্রিপশনটা দেখায় না বলতে মেটা ডিসক্রিপশনটা আসলে গুগল আগে আপনি যেটা দিন সেটাই দেখাইতো, বাট গুগলের রিসেন্ট যেটা অ্যালগরিদম আপডেট তারা করছে সেখানে তারা বলতেছে যে আপনি দিলে পরে আমরা সেটা দেখাবো না, দেখাবো কি দেখাবো না সেটা আমাদের ইচ্ছা, যদি মনে করি ভালো দেখাবো, যদি মনে করি ভালো না তাহলে দেখাবো না। গুগলের কথা চায় না, এরকম টাইপের, ঠিক আছে। আমার মনে হইতাছে যে ওই যে কিওয়ার্ডের মতো মেটা ডিসক্রিপশন ওরা বাদ দিয়ে দিবে, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? করতে পারে, আমি আসলে জানি না, বাট যদি করে এটা জানতে পারবেন। এটা গ্রুপগুলোতে যেগুলো আছে ফেসবুকের যে কিছু গ্রুপ আছে এসইও রিলেটেড, জয়েন হয়ে থাকেন, জানতে পারবেন, এটা সমস্যা নেই। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনার ওভার 60, এটা দরকার নেই আমাদের। ডুপ্লিকেট আছে কিনা? ডুপ্লিকেট আছে অনেকগুলো, প্রায় 76টা পেজে ডুপ্লিকেট H1 টাইগার্স, খুবই মারাত্মক অবস্থা সাইটের, খুব একটা ভালো না। ইমেজ 100 কেবির বেশি আছে 8টা ইমেজ, এবং আপনি মানে ইমেজের নামগুলো দেখছেন, নেমগুলো আনরিড করে ইউজ করা হয়েছে, খুবই খারাপ জিনিস। অল্টার টেক্সট মিসিং 153টা ছবিতে। একটা সহজ কথা বলি, একটা ওয়েবসাইট যখন আপনি কাজ শুরু করবেন, যখন আপনি স্ক্রিমিং ফ্রগ দিয়ে জাস্ট এই কয়েকটা জিনিস, এই যে রেসপন্স কোড, ইউআরএল, পেজ টাইটেল, মেটা ডিসক্রিপশন, H1 অ্যান্ড ইমেজ, এই কয়েকটা জিনিস যদি চেক করে নেন, চেক করে যদি কিছু প্রবলেম পান এবং ওই প্রবলেমগুলোকে যদি ফার্স্ট অফ অল ক্লায়েন্ট কাজ দেওয়ার ফার্স্ট উইকে যদি সলভ করে ফেলেন, আফটার 1 মান্থ দেখবেন আপনার ক্লায়েন্টের সাইটের মানে অর্গানিক ইউজার এমনিতেই বৃদ্ধি পাচ্ছে। এইটা গুগল খুব পছন্দ করে যে আপনার ওয়েবসাইটটাকে প্রপারলি একদম সুন্দর করে অনপেজ করে আপনি সাজা রাখছেন, এটা খুব পছন্দ করে ও আলটিমেটলি তখন যেটা হয়, ও কিছু কিওয়ার্ড আছে যেগুলোতে মনে করেন ও র্যাঙ্ক দিত না আগে, সেগুলোতে দেওয়া শুরু করে এবং আপনার সাইটের অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করা স্টার্ট করে। আমি যেটা পার্সোনালি যেটা বিভিন্ন ইয়ে থেকে দেখতে পাইছি, যে আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, ফার্স্ট অফ অল আমি এটা একটু দেখে নিই কোনো রকম প্রবলেম আছে কিনা অন পেজে, থাকলে পরে ক্লায়েন্টকে জানাই, সে যখন সাইটের অ্যাক্সেসেবল দেয় বা সে যখন ডেভেলপারের সাথে আমার কোড পরিচয় করিয়ে দেয়, তখন ডেভেলপারকে বলে আমি মোটামুটি ফার্স্ট উইকের মধ্যে বা 10 ডেজের মধ্যে আমি ট্রাই করি এই প্রবলেমগুলোকে সলভ করে ফেলার জন্য। জাস্ট এই প্রবলেমগুলো, আমি লিঙ্ক বিল্ডিংয়ের দিকে হাতও দিই না, যাইও না আমি লিঙ্ক বিল্ডিংয়ে দিই, লিঙ্কটিং বিল্ডিং এগুলো পরের জিনিস, আমি আগে এগুলো সলভ করি। এগুলো পুরোটা যখন সলভ করা হয়ে যায় আফটার 1 মান্থ, কারণ একটু সময় লাগে গুগলের এগুলো ইন্ডেক্স করতে, একটু টাইম লাগে, সো আফটার 1 মান্থ আমি দেখি সাইটের ট্রাফিক আগে যেটা ছিল উইদাউট এনি কাইন্ড অফ নিউ, মানে নতুন কিওয়ার্ডে র্যাঙ্কিং করা ছাড়াই, নতুন কোনো কিওয়ার্ডে র্যাঙ্কিং করা ছাড়াই প্রিভিয়াস কিওয়ার্ডে র্যাঙ্ক আপগ্রেড করার কারণে এদের ওয়েবসাইটের ট্রাফিক 30% মোটামুটি আপগ্রেড করে। 30%, মানে আগে যদি পাইতো 100টা ট্রাফিক, এখন 130টা করে প্রায় 30% ট্রাফিক মোটামুটি আপ করে। সো একবারে খারাপ না জিনিসটা, ঠিক আছে। এবং এই রেজাল্টটা 1 মাস পরে ক্লায়েন্টকে যখন আপনি দেখাবেন বা যখন দেখাই আমি, ক্লায়েন্ট তো আলটিমেটলি খুশি হয়, কারণ এই লোক তো জানা না আমি কী করছি সাইটের মধ্যে, এই লোক তারা বুঝে না, ইনি খুব খুশি হয় জিনিসটা যে আসলেই তো ও তো খুব ভালো কাজ করছে আমার সাইটের জন্য। এবং তখন দেখা যায় সে আসলে খুশি হয়ে আপনার মানে পরবর্তীতে দেখা যায় রিকারিং হয়ে যায়, মানে অন্য কোনো সাইটে যদি কাজ থাকে বা তার কোনো ফ্রেন্ডের যদি কাজ থাকে, আপনাকে তখন সে রেকমেন্ডেড করে। আবারও বলছি, ক্লায়েন্ট বুঝবেন ভালো করে, ক্লায়েন্ট যদি মনে করেন ইন্ডিয়ান বা ফিলিপাইন যদি হয়, তাহলে মনে করেন এগুলো আশা করেন না। ক্লায়েন্ট যদি অস্ট্রেলিয়ান বা ইউকে যদি হয় বা ইউএস যদি হয় ভালো মানের, তাহলে সেক্ষেত্রে এগুলো করতে পারবেন। আর বিষয়টা হচ্ছে তারা খুব ফ্রেন্ডলি হয়, যেটা পার্সোনাল যেটা দেখছি তারা খুব ফ্রেন্ডলি টাইপের হয়, সমস্যা হয় না খুব একটা। সো স্ক্রিমিং ফ্রগ দিয়ে যদি আপনি এটা চেকিং করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো সাইটের একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন। দেন তারপর আপনার ফার্স্ট কাজ হচ্ছে সেগুলোকে সলভ করার পরে পুরো সাইটের জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করা, সাইটের টপিক কী আছে, সাইটটা বর্তমানে কোন কোন টপিক নিয়ে কাজ করছে, এবং প্রত্যেকটা টপিকের জন্য কিওয়ার্ড রিসার্চ করা। এবং যেটা একটু আগে আমরা করলাম যে আলটিমেটলি আমার সাইটের বয়স কত আর যারা র্যাঙ্কে আছে এদের কি অবস্থা, এদের ডিএপিএ কেমন, আমার ডিএপিএ কেমন, এদের ব্যাকলিং কেমন, আমার ব্যাকলিং কেমন, এই প্রত্যেকটা জিনিস অন অ্যান অ্যাভারেজ করে হিসাব নিকাশ করে মোটামুটি একটা ধারণা বা এস্টিমেটিং করা, আমি এই কিওয়ার্ডে ক্লায়েন্টকে র্যাঙ্ক করিয়ে দিতে পারবো কিনা। দেখেন আপনার একটা কিওয়ার্ড ধরেন আপনি দেখছেন যে কিওয়ার্ডে সবারই ডিএপিএ মোটামুটি হচ্ছে আপনার 30 থেকে 50-এর মধ্যে, আপনি দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে আমার ক্লায়েন্টের সাইটকে আমি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করা দিতে পারবো না, বাট আপনি চেক করে দেখলেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিএপিএ হচ্ছে 70, এখন কি বলবেন, এখনও পারবেন না? অবভিয়াসলি পারবেন। আবার মনে করেন আমি যদি এখন বলে দিই যে যদি কোনো কিওয়ার্ডের ডিএপিএ যদি অন অ্যান অ্যাভারেজ 30 থেকে যদি 50-এর মধ্যে হয় বা ব্যাকলিং যদি মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে ওই কিওয়ার্ডটা নেবেন না। বাট আপনি দেখলেন আপনার ক্লায়েন্টের সাইটে অলরেডি বেশ ভালো ডিএপিএ আছে, খুব ভালো ব্যাকলিং আছে, তাহলে কি আপনি নেবেন না? অবশ্যই নেবেন।
আপনি কম্পেয়ার করবেন দুটো জিনিসকে, যারা র্যাঙ্কে আছে তাদের কি অবস্থা আর আমার যে ক্লায়েন্ট আছে তার কি অবস্থা, একটু কম্পেয়ার করবেন। যদি আকাশ পাতাল তফাৎ হয়, লাইক আমার ক্লায়েন্টের সেট নতুন, যারা র্যাঙ্কে আছে তারা 10 বছর ধরে কাজ করতেছে, আমার ক্লায়েন্টের ডিএপিএ 1 আর তাদের ডিএপিএ হচ্ছে 90-80 করে, আমার ক্লায়েন্টের ব্যাকলিং 0, এদের ব্যাকলিং আছে কয়েক হাজার করে, তাহলে তো ভাই সম্ভব না, তাহলে তো হবে না জিনিসটা। আপনাকে কম্পেয়ার করে বুঝতে হবে যে যদি পারা যায় তাহলে সেক্ষেত্রে ট্রাই করলে খারাপ না, এটা একটু ট্রাই করতে হবে। এখন আপনি প্রথমবারই ওই দৌড় দিতে টাইমে যদি চিন্তা করেন যে আমি প্রথমবার দৌড় দিয়ে নামে যে ছেলে গত 5 বছর ধরে দৌড়ে ফার্স্ট হয়েছে আমি হারাই ফেলবো, এটা সম্ভব না। আপনারা কম করে হলেও অ্যাটলিস্ট ওর লেভেলে না গেলেও ওর মতো হইতে হবে। ওর মতো যদি হইতে পারেন তাহলে দৌড় দিয়ে পারবেন। আজকে যদি আপনি চিন্তা করেন আপনি উসাইন বোল্টে দৌড় মানে ক্রিজ কি উসাইন বোল্ট না কি জেনে আছেন না আপনার এই যে অলিম্পিকে যে দৌড়বিদ, হ্যাঁ উসেন বোল্ট হ্যাঁ ম্যারাথন, হ্যাঁ, সো তাকে যদি আপনি চিন্তা করেন যে দৌড় দিয়ে আপনি হারায় ফেলবেন, এটা আসলে একদিনে হবে না। আপনাকে ওর লেভেলে না গেলে অ্যাটলিস্ট ওর মতো হইলে পরে আপনি পারবেন। বা ক্রিস গেল খুব ভালো ছক্কা মারতে পারে বলে যে আপনি ওর মতো ছক্কা মারতে পারবেন মাঠে নেমে, সেটা হবে না। আপনাকে ওর মতো একটু হয়তো বা ওর মতো হইতে পারবেন না, বাট ট্রাই তো করতে পারেন যে ওর লেভেলে না গেলে ওর মতো যাতে মোটামুটি টুকটাক পারা যায় আর কি। মানে ও হয়তো বা 6 বলে ছক্কা মারা 6টা, আজ তো 5টা মারলাম, তাও তো হইতে পারবো যে ভাই 5টা তো মারছি, এটা ট্রাই করবেন অ্যাটলিস্ট, ঠিক আছে? জাস্ট কম্পেয়ারটা করবেন যে যারা র্যাঙ্কে আছে এদের কী অবস্থা, আমার ক্লায়েন্টের সাইটের কী অবস্থা বা আমার সাইটের কী অবস্থা, দেখে তারপর ডিসিশন নেবেন যে আমি র্যাঙ্ক করাতে পারবো কি না। এখন কথা হচ্ছে সব বুঝলাম ভাই, কিন্তু তারপরও আসলে কি র্যাঙ্ক করাতে পারবো যদি না পারি? আচ্ছা, এটা খুব ভালো একটা পয়েন্ট। গুগল আলটিমেটলি আপনার বা আমার কারোরই বাবার সম্পত্তি না যে তারা আমি ফোন দেওয়া বলবো বাবা র্যাঙ্ক করা তো সাইটটা, ক্লায়েন্টের সাইট অর্ডার আছে সে র্যাঙ্ক করা দিস, এটা কখনো হবে না। সো আলটিমেটলি বলে লাভ নেই, র্যাঙ্কিং গ্যারান্টি ভাই এটা কখনই দেওয়া সম্ভব না, তবে হ্যাঁ চেষ্টা করা যেতে পারে। এখন যদি মনে করেন লাক খুবই খারাপ, ক্লায়েন্ট কাজটা দিছে, কাজটা তো ভাই সবই করলাম কিন্তু র্যাঙ্ক তো আর ভাই পাইলাম না, কী করতে পারি? এক্ষেত্রে কয়েকটা ওয়েতে কাজ করা যায়। ফার্স্ট অফ অল ওয়ে হচ্ছে টাকা রিজেক্ট করে দেওয়া, মানে ফাইবারতে আপনি কাজ অর্ডার দেওয়ার পরে টাকা পেয়ে যাবেন না, টাকা রিজেক্ট করে দিতে পারেন, মানে কাজ ডিসপুট করতে পারেন যে কাজ আমি করতে পারিনি, সরি, তুমি অন্য কাউকে হায়ার করে নাও। সেকেন্ড যেটা অপশন, এটা একটা অপশন নিতে পারে, টাকা রিফান্ড করে দিচ্ছেন আপনি। সেকেন্ড যেটা অপশন নিতে পারে সেটা হচ্ছে যে আপনি সময় বেশি নিয়ে নিচ্ছেন, যে ওকে ফাইন সমস্যা নাই, আমি সেম বাজেটই কাজ করব, বা তোমার সাথে আমার ডিল হয়েছিল যে তুমি প্রতি মাসে আমাকে লাইক $200 করে দিবা বা $300 করে দিবা একটা সাইটের জন্য, তো আমি 3 মাস কাজ করছিলাম, সো 3 মাসে তুমি আমাকে অলমোস্ট প্রায় $300 পেমেন্ট করছো, মানে আমাকে দাও না, এবার ফাইবারকে তুমি দিছো, সো $900 তুমি আমাকে পেমেন্ট করছো, সো $900 পেমেন্ট তুমি যেহেতু করছো আমাকে, আর আমি যেহেতু আমার কথা রাখতে পারি নাই, যেহেতু তোমাকে র্যাঙ্ক করাতে পারে নাই, সো ওকে ফাইন, যাও, তোমাকে পেমেন্ট দেওয়া লাগবে না, তুমি আমাকে $900 পেমেন্ট করবে, বাট তোমার সাইট যতদিন পর্যন্ত না র্যাঙ্ক করবে আমি ততদিন পর্যন্ত তোমার সাইটের জন্য কাজ করব, এটা একটা কথা রেখে দিতে পারেন। মোটামুটি 2টা ডিলের যে কোনো একটা ডিলে ক্লায়েন্ট রাজি হয়ে যাওয়ার পার্সেন্টেজ অনেক বেশি থাকে। তারপরও যদি ক্লায়েন্ট বলে যে না আমি তোমাকে দিয়ে কাজ করাবোই না, তাহলে তো কিছু করার নেই, তাহলে ডিসপুটই করতে হবে আপনাকে, ঠিক আছে? আর কিছু ক্লায়েন্ট আছে একটু মানে বেশি প্যান করে, লাইক হচ্ছে যে ক্যান পারলা না, তাহলে ক্যান কইছিলা তুমি আমার করে দিবা, বহুত কথাবার্তা বলে। তো বেটার হচ্ছে যে এই সমস্ত ক্লায়েন্টের কাজ না নেওয়াটাই ভালো। আপনি প্রথম থেকে কথা লিখে বুঝবেন, যে কথাবার্তাই শুনেই বুঝবেন এটা আসলে কেমন টাইপের হইতে পারে, মানে বোঝা যায় না, মানুষজনের কথাবার্তা শুনলে পরে তো বোঝা যায় আসলে মানুষটা কেমন, সো ওইটা বুঝতে পারবেন আপনি, সমস্যা হওয়ার কথা না। আর তারপর যদি মনে করেন যে না আপনি কাজ নিয়ে ফেলছেন, এখন ওই ক্লায়েন্ট আপনার প্রচন্ড ব্লেম করতেছে যে আসলে তুমি ক্যান বলছিলে আমার তুমি কাজটা করে দিবে, এখন ক্যান পারতেছো না, তোমার করতেই হবে, আমি তোমার আর 10 দিন সময় দিলাম, 10 দিনের মধ্যে তোমার করতে হবে কাজটা, থাকে। এক্ষেত্রে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে ক্লায়েন্টের যে সাইটটা আছে এই সাইটে আপনি কিছু রিলেভেন্ট হাই কোয়ালিটি অথরিটি সম্পন্ন গেস্ট পোস্টিং দিতে পারেন। ধরেন আমি যে মনে করেন এই ক্লায়েন্টে যদি কাজটা যদি নিলাম, আমার তার এই করে র্যাঙ্ক করাতে হবে, এখন ধরেন আমি কাজটা পারলাম না, আমি যেটা করব ফাইবারে যাব, ফাইবারে গিয়ে সার্চ করব, কারণ আমি সার্চ করলাম যে লোডিং হোক, আর আমি সার্চ করলাম ফিশিং গেস্ট পোস্ট লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে যারা এখানে থাকবে যে আউটডোর স্পোর্টস পোস্ট যারা থাকবে, এখান থেকে মনে করেন আমি প্রতিদিনে কয়েকটা করে গেস্ট পোস্টিং নিব, প্রতিদিন 2 থেকে 3টা করে গেস্ট পোস্টিং নিব, মানে
রিলেভেন্ট এবং হাই অথরিটি সাইট হতে হবে। নিব আমি, নেওয়ার পরে গেস্ট পোস্টগুলো আমি যদি নেই, নেওয়ার পরে আলটিমেটলি হচ্ছে যে আমি এই গেস্ট পোস্টিংগুলো ক্লায়েন্টের সাইটে ওই পোস্টের মধ্যে দিব। গেস্ট পোস্ট খুবই ভালো কাজ করে, বেসিক্যালি হচ্ছে গেস্ট পোস্ট খুব হাই কোয়ালিটির একটা ব্যাকলিঙ্ক, এটা প্রচণ্ড পরিমাণে ভালো কাজ করে। বা তার যদি কোনো বিজনেস হইতো, এটা তো মনে হয় কোনো বিজনেস না। সো যদি বিজনেস হলে পরে ডিরেক্টরি সাবমিশনও করতে পারতাম, আমি ডিরেক্টরি সাবমিশন বা বিজনেস লিস্টিং করলেও কাজ হইতো। বাট যদি কোনো বিজনেস তো আলটিমেটলি করতে পারো না, আমাকে গেস্ট পোস্টিং যেতে হবে। সো আমি যদি গেস্ট পোস্টিং করতে পারে আগামী 10 দিন বা 15 দিন, সো আলটিমেটলি যেটা হবে, সাইট যদি থাকে হচ্ছে, আমি যেহেতু এতদিন ধরে কাজ করছি, সাইট তো অলমোস্ট আপনার 5 নম্বর পেজে থাকবে না, অলমোস্ট সাইট 2 বা 3 নম্বর পেজের মধ্যে চলে আসবে। ফার্স্ট পেজে সাইট থেকে আনতে হবে। সো আমি যদি 10 দিনে যদি 10টা গেস্ট পোস্ট দিই, ক্লায়েন্টের সাইট দেখা যাবে র্যাপিডলি আপনার ফার্স্ট পেজে র্যাঙ্ক করে চলে আসছে। এটা হবে, আমি এখন পর্যন্ত আসলে ওভাবে করে পাই নাই, যেটা হয় নাই। সো এটা হবে, যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তো ভালো। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই র্যাঙ্কিং থাকবে কিনা ভাই সেটা বলা যাচ্ছে না, এবং ম্যাক্সিমাম টাইম থাকে না। মানে এখন তাহলে প্রশ্ন করতে পারতেন আপনারা যে তাহলে ভাই এটা ফার্স্ট থেকে করলে পারে কেন হইতো না? মানে 3 মাস সময় নিয়ে আমি প্রয়োজনে প্রথম 1 মাস ধুমায়া গেস্ট পোস্ট খালি ওরা দিলাম, সমস্যা কি? প্রাইস তো মোটামুটি বেশি না, এফোর্ড তো করা যেতে পারে। প্রয়োজনে আমি আমার 1 মাসের ইনকাম ছেড়ে দিলাম, আমার 1 মাসে যে $100 সেটা আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ওদের প্রয়োজনে 4টা গেস্ট পোস্ট দিয়ে দিলাম এখান থেকে। তো সমস্যা তো নাই, সমস্যা অ্যাকচুয়ালি নাই। বাট কথা হচ্ছে এই ধরনের সাইটগুলো অ্যাকচুয়ালি খুব একটা র্যাঙ্কে টিকে না। মানে ধরেন আজকে র্যাঙ্ক করছে, কালকে ঠিক আছে, পরশু দিন বিকাল থেকে সাইট নাই। সাইট নাই বলতে সাইট তো ফার্স্ট পেজে নাই, ও মনে করেন পুরো 10টা পেজের মতো নাই। এখন আমি যেটা করি, ক্লায়েন্টকে তো দেখাইছে প্রুফ সাইট র্যাঙ্ক করছে, ও তো পেমেন্ট অ্যাকসেপ্ট করে দিছে, ফাইবার তো পেমেন্ট আগে থেকে নিয়ে নিচ্ছে, পেমেন্ট আমি পেয়ে গেছি। দেন সাইট যদি চলে যায়, আমার কী করার আছে ভাই? তুমি বলছো র্যাঙ্ক করে দেবে, র্যাঙ্ক করাই দিচ্ছ, তোমার কাছে কিন্তু আমি কী করতে পারি বলো? এই হচ্ছে মোটামুটি ফুল সিস্টেম। এসইও খুবই মজার এবং খুবই ফানি একটা জিনিস। সো যদি কেউ পারেন এই হয়তো কাজগুলো করা যায়। পরে যদি ফাইবারে রিপোর্ট করে দেয়, কাজ তো হয়ে অ্যাকসেপ্ট করছে, ওদের কাজ খেলে গিয়ে অ্যাকসেপ্ট করলো। ফাইবার বলেন, ফাইবার সাপোর্টে কম ভাই, তাহলে অ্যাকসেপ্ট করছে কিনা কাম, এটা কম। আমি তো দেখাইছি, ওরা প্রুফ দেখাইছি না আমি। আমি গুগল তো আমার নিজের সম্পত্তি না, যে আমি ক্লিয়ার করছে, আমি কেমন করে কম ভাই? হইতে পারে কোনো খারাপ কিছু কাজ করছে, আমি কেমন করে কইতে পারি? তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ফুল প্রসিডিউর। এসইওটা প্রচণ্ড মজার একটা জিনিস যদি করতে পারেন আর কি। সো এইভাবে করে যদি কাজ করেন, আই থিঙ্ক খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সো এই হচ্ছে আমাদের পুরো কম্পিউটার অ্যানালাইসিসের পার্ট, যে আমরা দেখলাম একটা ক্লায়েন্টকে আমরা কত ডলার বাজেট দিতে পারি, কতদিন সময় লাগতে পারে যদি সে আমাদেরকে শুধুমাত্র সাইট দেয়, আর কতদিন সময় লাগতে পারে সে যদি আমাদেরকে কিওয়ার্ড দেয়, আমরা অ্যানালাইসিস করতে পারি। যদি র্যাঙ্ক করতে না পারি তাহলে কী করবো, কীভাবে করে কাজটা করতে পারি, ফুল প্রসিডিউরটা মোটামুটি আমরা দেখার জন্য ট্রাই করলাম। আচ্ছা, সো এবার হচ্ছে আপনার একটা পার্ট আছে, আমাদের কিছু টুলস অ্যান্ড কিছু রিসোর্স আছে। এটা হচ্ছে যে আমরা কাজ করার সুবিধার জন্য আমি তো আপনাদেরকে হচ্ছে একটা টুলস ইউজ করছিলাম, লাইক হচ্ছে আমি আপনাদেরকে ব্যাকলিংগুলো দেখেছি মস থেকে, বাট কিছু পেইড টুলস আছে যারা মনে করেন আরও অ্যাকুরেট ডাটা প্রোভাইড করতে পারে। তাদের মধ্যে একটা হচ্ছে Ahrefs, একটা হচ্ছে SEMrush, একটা হচ্ছে ম্যাজেস্টিক এসইও। সো যদি কেউ পারেন, পেইড টুলসগুলোর প্রাইস অনেক, এটা আমি আগে থেকে বলে নিচ্ছি, বাট যদি কেউ পারেন অ্যাফোর্ড করার জন্য, একদম আপনার $80 থেকে $100 পর্যন্ত। হ্যাঁ আমি জানি এটার প্রাইস অনেক বেশি, বাট যদি কেউ পারেন আর কি, যেমন Ahrefs প্রাইস $99 মিনিমাম, SEMrush আছে $99, ম্যাজেস্টিক আছে €39, নট ডলার। সো না, যে ইন্ডিয়ানরা অফার করে আর কি, যে আপনার এই যে টুলস আর কি, ওরা আবার 1 মাসে আপনার 1000 রেটিং টাইপের নেয়। ওগুলা কিরকম হবে? গ্রুপ বাই যেগুলো মানে টুলস অ্যাপ, একটা ওয়েবসাইট আছে টুলস অ্যাপ না কি জানি, ওটাতে এগুলো অফার করে 1 মাসের জন্য। আমি দেখাচ্ছি, এটা সমস্যা নেই। আচ্ছা, তো যদি কেউ পারেন Ahrefs নিতে পারেন, বা SEMrush নিতে পারেন, বা ম্যাজেস্টিক নিতে পারেন, এগুলো চাইলে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। আপনারা মোটামুটি হচ্ছে যদি এগুলো ইউজ করেন, এটা কাজে লাগবে আপনারা। আপনি আজ না হয় কাল এটাকে ভাই আপনারা ইউজ করতে হবে, মাথার মধ্যে রাখেন, কারণ এটা আপনি ইউজ করার সাথে কাজ করতে পারবেন না। সো যদি কেউ পারেন, এফোর্ট যদি করতে পারেন, চাইলে এখান থেকে কিনতে পারেন। সো এটা একটা মাধ্যম হইতে পারে, মানে এই জিনিসটা ওরা করে দেবে, আরও অ্যাকুরেট ডাটা, আরও অনেক ব্রিফলি ডাটা পেয়ে এখান থেকে পাবেন। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কিছু আপনার পাওয়া যায়, লাইক হচ্ছে আমি একটু সার্চ করি। হ্যালো জি ভাইয়া, আপনি যে এই স্ক্রিনিং ফ্রগ দিয়ে যে কাজটা করলেন না, জি, ওইটা কি ফ্রি ভার্সনে ছিল নাকি পেইড ভার্সনে ছিল? এটা পেইড ভার্সন, আমারটা পেইড ভার্সন। আচ্ছা, পেইড ভার্সনটা কি মানে একবারে নিয়ে নেওয়ার মতো আর কি? যে না, ওরকমটা আসলে হবে না, এটা আপনাকে রিকারিং করে নিতে হবে, রিকারিং করতে হবে জিনিসটা, এটা রিকারিং সিস্টেম আপনাকে নিতে হবে।
আচ্ছা ভাই, যদি ওয়ার্ডপ্রেস না হয় তাহলে এতগুলা এরর তো আমরা কিছুই করবো না, সব তো ডেভেলপারে বলে সব দিবে। ডেভেলপারের কাজ, আপনার কিচ্ছু করতে হবে না, সব ডেভেলপার। আচ্ছা, সো এটা যদি নিতে চান, এটা পার ইয়ার আপনাকে নিতে হবে, এটা ওরা দিবে না একবারে। আচ্ছা, সো এই এতগুলো টুলস যদি আপনি চান কম টাকা নেওয়ার জন্য, তার জন্য অনেকগুলো সাইট আছে, লাইক এসিটুল বিডি আছে। এরা আপনার মোটামুটি হচ্ছে অনেক কম প্রাইসে অনেক ভালো মানের ফিচার্স দেয়। লাইক এরা হচ্ছে আপনার এইচডিএফস অনলি মনে হয় 700 টাকা দেয়, 700 টাকা দেয়, স্যামরাজ দেয় 800 টাকায়। তারপর এগুলো মোটামুটি দিয়ে থাকে এরা কম প্রাইসে, বাট কম প্রাইসে, হ্যাঁ পার মান্থ। আর এটার দেওয়ার পিছনে রিজন আছে, রিজনটা হচ্ছে তারা আসলে গ্রুপ বাই করে দেয়। লাইক এখানে যদি আপনি $99 পেমেন্ট করেন, তার মানে হচ্ছে শুধুমাত্র আপনি এই টুলসটা ইউজ করছেন, এই অ্যাকাউন্টটা জাস্ট আপনি ইউজ করছেন। বাট এখানে একটা অ্যাকাউন্ট ইউজ করে আপনার 15 থেকে 20 জন। সো এক্ষেত্রে যেটা প্রবলেম আসলে হয় সেটা হচ্ছে ডাটা চুরি হইতে পারে। কারণ আপনি কিওয়ার্ড রিসার্চ করে বা একটা সাইট আপনি ট্র্যাকিং করে রাখছেন, এখন এই জিনিসটা কিন্তু অন্য আরও 10 জন দেখতে পাচ্ছে, এটা একটা ব্যাপার। বাট অ্যাজ এ বিগিনার অবস্থায় প্র্যাকটিস পারপাস আমি যেটা বলবো যে এইটা আসলে খুব একটা মেজর ইস্যু না। হয়তোবা যখন আপনি বড় বড় প্রজেক্টে কাজ করছেন তখন এটা মেজর ইস্যু, যে আপনার ডাটা লিক হইতে পারে বা ডাটা চুরি হইতে পারে। বাট আপনি যখন বিগিনার তখন আসলে এইগুলো কোনো ফ্যাক্টর না। বাট বিগিনার লেভেলে এইগুলো শিখে নেওয়াটা মোটামুটি আমার জন্য মনে হয় ভালো হিসেবে কাজ করে। সো করতে পারেন চাইলে। এখন আরেকটা আছে ডিজিটাল ভিশন একটা আছে, একটা আছে, এটাও বেশ ভালো কাজ করে। তারপর আরও আছে টুলস জ্যাপ, একজন বললেন টুলস জ্যাপও বেশ ভালো কাজই করে, টুলস জ্যাপ আছে। তারপর হচ্ছে আরও কী জানি আছে, আমি ভুলে গেছি আমি, হ্যাঁ অনেক আছে, এগুলো গ্রুপ বাই টুলস অনেক আছে। তো আপনার যেখান থেকে ভালো লাগে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সেম জিনিসে মোটামুটি সবাই সেম সিস্টেমেই কাজ করে থাকে। ডিজিটাল লিখছে, মানে ডিজিটা ভিশন হবে, ডিজিটা ভিশন, এই যে ডিজিটা ভিশন গ্রুপ বাই টুলস এটা। আচ্ছা, আমার একটা প্রবলেম করছে এই ক্রোম এক্সটেনশনটা এটাকে। সো আপনাদের যেখান থেকে পছন্দ হয় বা যেখান থেকে আপনার জন্য সুবিধা হয় আপনারা যেটা নিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে টুলস অ্যাপ, এটা মেবি ইন্ডিয়ান একটা মানে অথর হতে পারে, এটাকে মানে চালান। সো চালিয়ে নিতে পারেন, নো প্রবলেম। ডিজিটাল ভিশন আছে, এরাও খুব ভালো সার্ভিস প্রোভাইড করে, এখানে চালিয়ে নিতে পারেন। বাট এখানে মেবি এইচডিএফসটা যেটা নিয়েছেন এটা মানে $12 করে মানে প্রোভাইড করে, শিওর না আমি, বাট মেবি $12 করে প্রোভাইড করে ওরা। না আমি দেখি, এইচডিএফস তো ফার্স্ট দিকে থাকার কথা। এইচডিএফস কোথায় গেল? এইচডিএফসটা দাঁড়ান আমি দেখি, স্যামরাশ ম্যাজেস্টিক, এই যে $12.5, অলমোস্ট প্রায় 1000 টাকার মতো করে পড়ে। বাট সেই হিসেবে এটা মোটামুটি কম প্রাইসে দেয়। আরও অনেকে আছে, টুলস অ্যাপ আছে, সো এখান থেকেও চালিয়ে নিতে পারেন, নো প্রবলেম। যে মানে আপনি গুগলে সার্চ করে এগুলো পাবেন, সমস্যা নাই। তো যদি কেউ নিতে চান, টুলস অ্যাপটা ভাই মান্থলি দেখে কতগুলো অফার করতেছে ওরা, এরএফ কিওয়ার্ড মোডস স্কিল শেয়ার 499 টাকা হচ্ছে এগুলো অফার করছে। হ্যাঁ সেটা ঠিক আছে, ফাইন, খারাপ না একবারে, ভালোই। 800 টাকার মধ্যে এতগুলো প্যাকেজ দিচ্ছে, এটা খারাপ নিতে পারেন চাইলে, আপনাদের যেটা পছন্দ হয় নিতে পারেন। আর গুগলে সার্চ করলে এগুলো সব পাবেন আপনি। আপনি যদি গুগলে যদি সার্চ করেন যে গ্রুপ বাই এসইও টুলস বিডি লিখে যদি সার্চ করেন, আপনি অনেক পাবেন, অনেক 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 ওয়েবসাইট আছে, আপনার যেটা ভালো লাগে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আছে groupbytools.com, এটা আছে, যেখান থেকে পছন্দ হয় নিতে পারেন, নো প্রবলেম। বাট আমি যেটা বলবো, যেখান থেকে নেন শিখে নিতে পারেন, শিখে নিলে পরে ভালো হয়। আর আমি পার্সোনালি হচ্ছে মনে হয় একে চিনি, ডিজিটাল ভিশনকে আমি পার্সোনালি চিনি, এদের অথরের সাথে আমার পরিচয় আছে। আর একে চিনি, একে মনে পারবো না কারণ ইনি খুব হাইলি ইয়ে করে। বাট ইনাকে হয়তো একটু কনভিন্স করে আমি হয়তো এটার প্রাইসটা কমাইতে পারি। এটার প্রাইসটা তো 700 আছে, তো হয়তো এটার প্রাইসটা আমি 500-র মধ্যে হয়তো আনতে পারি। বাট 500-র মধ্যে এটা যদি আনতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনারা এর থেকে এটা নিলে পরে বেটার কাজ করবেন। এখানে এই স্টেপস সহ আরও 3টা আপনি পাচ্ছেন। সো এটা 500 থেকে আনার থেকে আপনার এটা নেওয়াটা বেশি ভালো হবে, এটা আর কি। সো আপনার যেটা পছন্দ, ভাই ওটা ইন্ডিয়া আর কি, পেপাল বা ক্রেডিট কার্ড দিয়ে করতে হবে, এটা আরেকটা ব্যাপার। এখন ইনাকে তো ভাই 700 দিচ্ছে, আমি তো এটা মানে বলে করে তো 500 পর্যন্ত আনতে পারবো, এটা পারবো না, এর প্রচণ্ড পরিমাণে সো ইনাকে পারবো না। ইনাকে তো পারতে পারি, 700 দেওয়া 500 আসবে, বাট তার নিচে নামবে না। এখন আপনার ইচ্ছে ভাই, টুলস এখন ব্যবহার করতে হবে বলতেছি না, বা পরও করলেও হবে, কোনো সমস্যা নেই। বাট ব্যবহারটা শিখে নিতে হবে আপনাকে, আজ নয় কাল, যখনই করেন শিখতে হবে আপনাকে, এই হচ্ছে ব্যাপার। সো এই ছিল মোটামুটি টুলসের ব্যাপার। আর একটা রিসোর্স দেবো আমি আপনাদেরকে, জাস্ট একটু 1 মিনিট, একটা ছোট্ট রিসোর্স। এই যে
এইটা হচ্ছে আপনার সেই রিসোর্স। এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আছে, 10 থেকে 15টা ওয়েবসাইটের লিঙ্ক আছে। এখানে যে সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়েছি, এই সমস্ত ওয়েবসাইটের যে ব্লগ পার্টটা আছে, এই ব্লগ পার্টটা হচ্ছে আপনার মানে এই সমস্ত ওয়েবসাইট যারা ফাউন্ডার আর কি, তারা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ক্লাস এসইও এক্সপার্ট, ইন্টারন্যাশনাল এসইও এক্সপার্ট হচ্ছেন এরা। তারা বেসিক্যালি এই ব্লগগুলোকে পরিচালনা করে থাকেন। সো আপনারা চেষ্টা করেন প্রতিদিন প্রত্যেকটা ব্লগ একটু ঘুরে আসার জন্য, মানে পেপার পত্রিকাটি যেভাবে করে আমরা পড়ি, প্রতিদিন না পড়লে পরে ভালো লাগে না, একটু চেষ্টা করেন অভ্যাসে পরিণত করার জন্য জিনিসটাকে, যে অভ্যাস করা যায় কিনা। এবং দেখেন আসলে এটা করলে পরে বেশ ভালো হবে, ঠিক আছে? কারণ এসইও একটা ডায়নামিক ইন্ডাস্ট্রি। এসইওতে আপনি আজকে যেটা শিখছেন, আগামী 1 বছর পরে এই স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনিক কাজ করবে কিনা বা নতুন কোনো বিষয় এখানে আসবে কিনা আমি জানি না। আসতে পারে, নাও আসতে পারে, বাট আসার সম্ভাবনাটাই 99.99%। এই আপগ্রেডের সাথে বা এই টেকনোলজির সাথে নিজেকে সমন্বিত করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে একটু অভ্যাসে পরিণত করে ফেলা এই রিসোর্সগুলোকে। দেখেন করা যায় কিনা, যদি সম্ভব হয় একটু দেখেন। বাট আমি বলতে পারি যে যদি আপনারা এই রিসোর্সগুলোকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আশা করি। সো প্রবলেম হবে না। সো এই ছিল মোটামুটি আমাদের ফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পার্ট, বাট পুরোটা এখনও শেষ হয়নি। আমাদের আরও 2টা পার্ট বাকি আছে, গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স অ্যান্ড লোকাল এসইও। সো আমরা এটাও দেখবো, বাট মোটামুটি আমাদের এসইও পার্টটা আজকে শেষ হয়ে গিয়েছে। সো এই পর্যন্ত কারো কি কোনো রকম কোনো প্রশ্ন আছে? আমার একটা কোশ্চেন আছে ভাই। জি বলুন। আচ্ছা, ব্যাকলিংক ইন্ডেক্সিংটা কি আর পিংটা কি? ব্যাকলিংক ইন্ডেক্সিং আর কোনটা? আর পিং, এই পিং এর মাধ্যমে ব্যাকলিংক কিভাবে কি হয়? ধরেন আপনার এলাকার এমপি সাহেব একজন আছেন, তো আপনার এলাকার এমপি সাহেবের আশেপাশে দেখবেন কিছু লোকজন ঘুরে, যদি বলা ঠিক হচ্ছে না, থাকে কিছু লোকজন, এতে কোনো কাজকর্ম আসলে সেভাবে করে নাই, বা এরা আসলে দেখবেন ওরকম টাইপের যে আসলে আপনার মানে খুব হাই কোয়ালিটি প্রোফাইলের সেরকমটা না, বা এমপি সাহেবের খুব নিকটাত্মীয় সেরকমটাও না। এরা হচ্ছে মনে করেন ওই এলাকার পরিচিত ছোট ভাই বেড়াদার আর কি। তো এরা যখন ঘোরাঘুরি করে, মনে করেন আপনার একটা কাজ করে দিতে হবে। ধরেন আপনার একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে এলাকার মধ্যে, আর ঝামেলাটা সলভ করার জন্য আপনি তো এমপি সাহেবটা বলতে পারবেন না যে ভাই আমার এখানে একটা ঝামেলা হয়েছে, সলভ করে দেন, বলতে পারবেন না আপনি, আসলে তার সামনে যেতে পারবেন না। আপনারা যেটা করতে হবে, এই আশেপাশে যারা ঘুরঘুর করে না, এদের কারোর সাথে খাতির করতে হবে। খাতির করে পরে মনে করেন তারা বলতে হবে ভাই কাজটা একটু করে দেন, আমি প্রয়োজনে হচ্ছে আপনারা কিছু চা পানি খাওয়াই দিব না। এখন ওই আশেপাশে ঘুরঘুর করা লোকটা এমপি সাহেবের একবার কথাটা বললেই সেটা যে এমপি সাহেবের কানা যায় বিষয়টা এমনটা না। সেটা করতে হবে কন্টিনিউয়াসলি বলতে হবে ভাই ছোটো ভাই ছিল একটা ঝামেলার মধ্যে পড়ছে ভাই এলাকায়, একটু ভাই দেখেন। আবার কিছুক্ষণ পরে ভাই ওই ঝামেলাটা ভাই, আবার কিছুক্ষণ পরে ভাই ওইটা ভাই বলছিলাম আর কি, সেটা দেখতেন ভাই, একটু বলতে হয়। এইটাকে বলা হয় পিং করা। মানে গুগল তো নিজে থেকে করবে না, এমপি সাহেব তো নিজে থেকে আপনার সমস্যার সমাধান করবে না, সেটা দেখবেও না। ওই আশেপাশে থাকে এদিকে এদিকে একটু জাস্ট গুতানো আর কি, যে ভাই একটু করে দেন কাজটা, এইটাকে বলা হয় পিং করা। আর পিং কেমন করে করবেন ভাই, এটা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন অনেক ভিডিও পাবেন। পার্সোনালি পিং করি না, সো বলতে পারছি না পিং আসলে কেমন করে কাজ করে, বাট অনেককে দেখি পিং করা তারপর কাজটা করতে পারে। মানে ইউটিউবে গেলে আপনি ইজিলি পাবেন, বা গুগলে গিয়ে যদি সার্চ করেন, যে আমি যদি দেখি আপনাদেরকে, মেবি গুগলে সার্চ করে চলে আসার কথা, যে পিং গুগল লিখে যদি সার্চ করি, দেখেন কত কত আপনার টুলস থেকে শুরু করে কত কিছু পাওয়া যায়। ঠিক আছে, চলে আস ভাই আপনার ক্লাস করে মানে এসইও শিখে আর না শিখে রাজনীতিটা শিখে গেছে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে ভাই না পরে বোরিং হয়ে যেতে আর কি, এ হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে কি দেখেন এইভাবে করে পিং টিং করলে পরে মোটামুটি হচ্ছে আপনার গুগল আসলে তখন একসময় দেখা যায় নজর টজর করে তাকায় আর কি, যে আরে দেখি কী হয়েছে ঝামেলা, কি বল কী হয়েছে সমস্যা কি, তখন হচ্ছে জাস্ট এটা দেখে। তো এটাকে বলা হচ্ছে আসলে পিং না, র্যাঙ্ক ট্যাঙ্ক করায় না। এখন আপনি ওই পাশের লোক বললে পরে কি এমপি সাহেবকে মনে করেন একদম এই বেটা কি হয়েছে পুলিশ টুলিশ দেখ একেবারে পুরো এলাকা উড়ে এলাকা খুব এটা কখনো দেবো না। এটা হচ্ছে আসলে মূল ব্যাপার। সো এটাকে বলে পিং করা আর কি। তো পিং করলে যে খুব ভালো লাভ হয় সেরকম না, বাট আমি যেটা দেখছি কন্টেন্ট ভালো দিলে পরে পিং টিং কিছু করা লাগে না, এমনি গুগল ইন্ডেক্স করে ফেলে। সময় লাগে 3 দিন 2 দিন সময় লাগে, বাট এমনি গুগল ইন্ডেক্স করে। কারণ গুগল একটা সার্চ ইঞ্জিন, ওরা তো ভাই কাজই হচ্ছে ইন্ডেক্স করা, তাই না? আর ওরা যদি বলে গিয়ে যদি ইন্ডেক্স করে তাহলে তো ভাই ঝামেলা,
আর গুগলও তো এটা তবে গুগলের প্রেস্টিজের একটা প্রশ্ন যে গুগলতে বইলে ইন্ডেক্স করাতে হবে কেন? এটা তো একটা সার্চ ইঞ্জিন। ফেসবুক কোনো সার্চ ইঞ্জিন না, ফেসবুকে বলে কেউ ইন্ডেক্স করানো লাগতে পারে, বাট গুগল তো সার্চ ইঞ্জিন, তো কাজই হচ্ছে ইন্ডেক্স করানো। ওরা যদি গুতায় ইন্ডেক্স করতে তাহলে তো এই ঝামেলা আছে, এই জন্য আর কি। সো আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? ভাই ওই জিনিসটা ফ্রি ডাউনলোড কোনটা, যে স্ক্রিমিং ফ্রগ? এটা আপনার দেখবেন ডাউনলোড করার অপশন থাকবে, ফ্রি ডাউনলোড না, ফ্রি মানে শুধু ডাউনলোডের অপশন থাকবে, শুধু ডাউনলোড, ওইটাতে ক্লিক করে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। দুই জায়গায় ডাউনলোড অপশন, তো উপরে একটা আর নিচে ওই যে ফ্রি 416 MB আমি নামাই দিছি। আপনার না, আপনি উপরে না, আপনি উপরেটা না, মেনুতে না, যেটা নিচের দিকে আছে, যেটা বাটন আকারে যেটা থাকে নীল রঙের যে বাটনটা, সেখানে ক্লিক করে দেখবেন চলে আসবে। ও আচ্ছা, তো যেটা 416 MB এটা কেটে দিব ভাই, নামাই দিছি। না সমস্যা নেই, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে সিরাজ ভাই আছেন আমাদের সাথে, রিমো ভাই আছেন, নাফিজা ইসলাম আপু তো মনে হয় আছেন আমাদের সাথে, নাসির ভাই আছেন, নাসির ভাই আছেন, জি ভাই আছে। সৌরভ ভাই আছেন, ভাই জি ভাই আছি। আচ্ছা ওকে, ভাইয়া নাফিজা ইসলাম আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, শামীম ভাই আছেন, তৌহিদ ভাই কি আছেন? ওকে, মামুন ভাই তো আছেনই, তারপর হচ্ছেন আল শাহনাজ ভাই কি আছেন? জি ভাই। তমিজুদ্দিন রহমতুল্লাহ ভাই? জি ভাই আছে। আচ্ছা, সাইব ভাই তো মনে হয় আছেন। জি ভাই আছি। আচ্ছা, নুরুনার আক্তার আপু তো মনে হয় আছেন। হ্যাঁ ভাই আচ্ছা, নুরুনার আক্তার আপু আছেন, হাসিব ভাই আছেন, সৈয়দ ভুয়া ভাই তো মনে হয় আছেন, রুদ্র ভাই আছেন না? মেহেদি ভাই আছেন, তারপর হচ্ছে শাহনাজ প্রবীণ আপু আছেন, আয়শা আক্তার আপু আছেন। শাহনাজ প্রবীণ আপু কি আছেন? নাই আজকে, আচ্ছা। তারপর হচ্ছে সিদ্দিক ভাই আছেন? জি আসি ভাই। সুলাইমান ভাই? নিবিড় ভাই তো আছেন। ফরুক ভাই আমার সাথে মনে হয় নাই, ফরুক ভাই কি আছেন? আচ্ছা ওকে, সেই জাহিন আহমেদ ভাই তো মনে আছেন। জি ভাই আমি রিজভি ভাই আছেন না? আচ্ছা, রিজভি ভাই আছেন না? জি ভাই, জি ভাই রিজভি আমি। আচ্ছা, ইউসুফ ভাই তো আছেন, শৈলানা ভাই আছেন, ইফাত ভাই আছেন, ফাইন। কারো প্রেজেন্ট বাদ গিয়েছে বা কারো কি আর্নিং ইমপ্রুভমেন্ট হয়েছে? ভাইয়া 5.41। 5.41, ওকে। সো মেহেদি ভাই কোথায়? মেহেদি ভাই 29 ভাই। এই যে লাস্ট। আচ্ছা 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 আচ্ছা, এই যে মেহেদি ভাই 5.41। জি। আচ্ছা, খারাপ না, প্রায় তো পাশে চলে আসছে অলমোস্ট প্রায়। ভাইয়া মাইক্রো কোনো এই যে মাইক্রো ওয়ার্ক করতে কত টাকা হলে উঠানো যাবে ভাইয়া? $20 মোটামুটি, $20 করে পিয়ানো করতে পারবে। সরি, হ্যাঁ আমি প্রেজেন্ট দিয়েছি, সাইড দিয়ে প্রেজেন্ট দিয়েছি। ভাই আমার স্ক্রিন টেস্টটা দেওয়া বাকি ছিল। আজকে তো সময় হবে না, আমি নেক্সট ক্লাসে আপনি দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা জি, আমি আপনাদের ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপ করে